লাইভ এসে গেছি আমরা। শুরু করব। গুড ইভিনিং ফ্রেন্ডস। আজকে একটা ভীষণ ইন্টারেস্টিং সাবজেক্ট নিয়ে আমরা এখানে বসেছি। বোরোলিন হচ্ছে বঙ্গজীবনের অঙ্গ। আমার খুব ভাবতে ভালো লাগছে যে আমি নিজেকে 100% বাঙালি মনে করি, এবং আমি 100% মানে বোরোলিনের সমর্থক। কারণ ছোটবেলা থেকে আমার মনে আছে বোরোলিনটা সবসময় বাড়িতে ইউজ করা হতো। আমার ঠাকুমাকেও পড়ে গেলে, কারোর লাগলে তিনি সবসময় বলতেন বোরোলিন লাগাও, বোরোলিন লাগাও, বোরোলিন লাগাও। এবং পরে দেখতাম যে আহ, আমার মা রাত্রিবেলা শোয়ার আগে বোরোলিন মেখে শুতেন। হ্যাঁ, এবং বাড়িতে সব জায়গায় বোরোলিন বোরোলিন, মানে এই পার্টিকুলার ক্রিমের ব্যাপারটা। সুতরাং এটা ছোটবেলা থেকে একটা আমার মধ্যে এসে গিয়েছিল। বোরোলিন এমন একটা ক্রিম, এবং আমার মা সবসময় বলতেন, দেখবি বোরোলিন মাখলে দেখবি ফুসকুড়ি বেরোয় না। এই যে গালে একটা পার্টিকুলার বয়সে ছেলে মেয়েদের ভীষণ পিম্পলস হয়, হ্যাঁ নয় তা নয়, কিন্তু মার একটা, আমি জানি না এটা সত্যি মিথ্যে, মা বলতো তুই দেখবি কখনো পিম্পলস হবে না ইফ ইউ ইউজ বোরোলিন। বিলিভ ইউ মি, আজ পর্যন্ত আমার কোনোদিন পিম্পলস হয়নি। এবং এখনো আমার এই বয়স, আই এম 73, আই এম ইউজিং বোরোলিন এভরি নাইট বিফোর আই গো টু স্লিপ। আই ডোন্ট নো, এটা আমার একটা অদ্ভুত নেশা। এটা না মাখলে আমার ঘুম হবে না। আমি যেখানে যাই সবসময় বোরোলিন থাকে। অ্যাকচুয়ালি আমি পড়ছিলাম বোরোলিনের এমন একটা রিচ হয়ে গেছে, মানে অ্যান্টার্কটিকাতে যারা গেছে তারাও কিন্তু বহু লোক যারা বাঙালি অবশ্যই বোরোলিন ইউজ করেছেন। বোরোলিন সঙ্গে থাকে, বোরোলিন মেখে তার খুব উপকার পেয়েছেন। বাট বোরোলিন সেই জন্য আমার মধ্যে একটা ইনবিল্ট একটা স্পেস নিয়ে আছে। বোরোলিনের যে কোনো বিজ্ঞাপন, পুরোনো দিনের বিজ্ঞাপন, তারপরে যখন বোরোলিন আস্তে আস্তে একটা ব্র্যান্ড তৈরি হলো, বোরোলিন যখন একটা ভীষণভাবে নিজেকে এক্সপোজ করতে শুরু করলো, তার তার কোয়ালিটি, তার অ্যাডভার্টাইজিং ট্রিটমেন্ট, তার কমিউনিকেশন স্টাইল, এভরিথিং ওয়াজ ফ্যাসিনেটিং ফর স্পেশালি ফর বেঙ্গলি অডিয়েন্স, নো ডাউট। এবং আমার মনে হয় সেই সময় বাংলা বিজ্ঞাপন নিয়ে যারা ভাবতো বা করতো, তাদের মধ্যে বাংলা বিজ্ঞাপন করার একটা, মানে তাকে ডেভেলপ করার বা তাকে অন্যরকম একটা লেভেলে নিয়ে যাওয়ার ভীষণ একটা আর্জ তৈরি হতে শুরু করলো বোরোলিনের রাস্তায়। মানে এটার জন্য আমি রেসপন্সকে ভীষণভাবে ধন্যবাদ দেবো। কারণ রেসপন্সের হাতে আসার পরে বোরোলিনকে আমরা সেইভাবে পেয়েছি। তার এক্সেলেন্ট ক্রিয়েটিভ অ্যাপ্রোচ, আনবিলিভেবল। বোরোলিন বোরোলিন এমন একটা প্রোডাক্ট যেটা আমাদের হয়তো বোরোলিনকে সুপারসিড করার জন্য অনেক প্রোডাক্ট চেষ্টা করেছে বা চেষ্টা করবে, বাট বাংলা থেকে বোরোলিনকে সরানো খুব কঠিন হয়ে পড়বে। এখানে কোনো ভুল নেই। একটু আগে একজন বললেন যে বিজ্ঞাপন দেখি না। বিজ্ঞাপন আমার মনে হয় খুব একটা দেখার দরকার হয় না বোরোলিনের, যে জায়গায় পৌঁছে গেছে বোরোলিন, সে সুপার ব্র্যান্ড। আর একটা জিনিস আমার শুধু মনে হয় যে অনেকদিন থেকে আমার একটা ভাবনা ছিল যে আহ, এই ধরনের ব্র্যান্ডগুলো নিয়ে, তার হিস্ট্রি নিয়ে, তার ডেভেলপমেন্ট নিয়ে যদি আমরা একটা ব্র্যান্ড মিউজিয়াম তৈরি করতে পারি। এটা আমার বহুদিনের ভাবনা, এবং এটা নিয়ে আমি নার্চার করছি বহুদিন। এটার পেছনে সুদীপ মল্লিক আমাকে খুব হেল্প করেছে, এবং সব থেকে বেশি হেল্প করেছে সুমিত রায়। ও একটা অসাধারণ অডিও ভিজুয়াল তৈরি করে দিয়েছে, প্রেজেন্টেশন, যেটা এই ব্র্যান্ড মিউজিয়ামটা কি করে ফিজিবল করা যায়। এবং আমি প্রসঙ্গটা এখানে আনলাম কারণ আমি এটার ফিজিবিলিটি নিয়ে আমার অনেক কোয়েশ্চেন ছিল মাথায়। আমি সেদিন রামকে বললাম, রাম তোমার কাছে একবার আসবো, আমার একটা স্টুপিড আইডিয়া আছে, বলে চলে এসো। আর ওকে গিয়ে প্রেজেন্টেশনটা দেখাতেও বললো যে এটা একটা যদি করা যায় মৃত্যুঞ্জয়, এটা একটা দারুণ কিছু হবে। আমরা তো সবাই ভার্চুয়াল মিউজিয়াম করি, কিন্তু যে একটা প্র্যাকটিক্যাল ফিজিক্যাল মিউজিয়াম, আর শুধু বোরোলিন নয়, বোরোলিনের মতো হাজারো প্রোডাক্ট আছে। এবং আলটিমেটলি আমাদের কথাবার্তার মধ্যে এসেছিল এটা সারা পৃথিবীর ভালো ভালো প্রোডাক্ট নিয়ে আমরা তাদের হিস্ট্রি নিয়ে ব্র্যান্ড মিউজিয়ামটা কলকাতায় করতে পারি, তাহলে কলকাতায় একটা আইকনিক ইউনিট তৈরি হবে। সেটা নিয়ে এখনো আমার মাথায় ঘুরছে, আমি এখনো চেষ্টা করে যাচ্ছি। কারণ রাম বলেছিল সেই সময় যে তুমি যদি জায়গা জোগাড় করতে পারো তারপরে তুমি কিছু ভেবো না, তারপর অনেক কিছু করা যাবে। বাট সেই জায়গা জোগাড় করাটা খুবই অসম্ভব, খুবই শক্ত। তার মধ্যে অনেক জল গড়িয়ে গেছে গঙ্গা দিয়ে। বাট আমি কিন্তু এখন লেগে আছি, চেষ্টা করছি। সুতরাং এইটা যদি করতে পারি, বোরোলিন উইল বি দ্য ফার্স্ট ফার্স্ট ব্র্যান্ড যেটা ওই ব্র্যান্ড মিউজিয়ামে জায়গা পাবে। মানে বোরোলিন সো ক্লোজ টু মাই হার্ট, and I am always for Borolin, and I will expect. I'm waiting to see that how the brand was built, and how response did this wonderful campaign or wonderful work for Borolin, যেটা
সবসময় অ্যাডভার্টাইজিং নিয়ে যখনই আলোচনা হবে, this brand will come in between, have to. Okay, thank you very much. I'll request you to start the ball rolling. থ্যাংক ইউ মৃত্যুঞ্জয়। বোরোলিন বলতে গেলে অনেকগুলো নাম মনে পড়ে যায়। প্রথমেই মনে পড়ে বোরোলিনের যারা উদ্যোক্তা, তাদের মালিক যারা, এবং প্রথমেই মনে পড়ে গৌরীমোহন দত্ত, যিনি বোরোলিনের উদ্যোক্তা ছিলেন, তার ছেলের কথা, মুরারি মোহন দত্ত, মুরারি বাবু বলে যাকে আমরা চিনতাম, যিনি বোরোলিনকে এই বোরোলিনের পর্যায়ে প্রোডাক্ট থেকে ব্র্যান্ডে নিয়ে যাওয়া যাকে বলে, মুরারি বাবুর অবদান এখানে অসাধারণ। এবং এটা বোরোলিনের সুপার ব্র্যান্ড ম্যানুয়ালে লেখাও আছে যে উনি কি করেছিলেন। কিন্তু বোরোলিনের পেছনে হয়তো বিজ্ঞাপনের দিক থেকে দেখতে গেলে 2 কি 3টে অধ্যায় আছে, ইনফ্যাক্ট 4টে অধ্যায় আছে। প্রথম অধ্যায় শুরু হয়েছিল যখন বোরোলিন অ্যাকাউন্টটা HTA-তে আসে, বহু বছর আগে, বোধহয় 70-এর দশকে বা এরকম সময় কোনো সময় আসে হয়তো, বা তারও আগে হবে। তখন বোরোলিনকে অ্যান্টিসেপটিক ক্রিম হিসেবে এস্টাবলিশ করা, তখন অ্যান্টিসেপটিক ক্রিম যে এটা অল পারপাস সব কিছুর জন্য, বোরোলিন অ্যান্ড স্কিন এই দুটোকে যে একত্র করার কাজ, সেটা কিন্তু এসেছিল HTA এর কাছে। কিন্তু তার মধ্যে এই ব্র্যান্ডটাকে তার নিজের ব্র্যান্ড হিসেবে গ্রহণ করে নিয়েছিলেন মিস্টার রাম রে, যার কথা আমরা সবাই জানি। এবং তার অবদান বোরোলিন ব্র্যান্ডের পেছনে মুরারি বাবু মালিক হিসেবে যতটা ছিল, মিস্টার রেরও ততটা ছিল অ্যাজ এ কো ওনার অফ দ্য ব্র্যান্ড। এবং উনি সেটা বলেছেন যে এই কো ওনারশিপ না হলে ব্র্যান্ড বিল্ডিং হয় না। ব্র্যান্ড বিল্ডিং ক্লায়েন্টও পারে না, এজেন্সিও পারে না, দে হ্যাভ টু অ্যাক্ট অ্যাজ ইফ ইট ইজ দেয়ার ওন। সেইটা এস্টাবলিশড হয়েছিল। এটা গেল প্রথম অধ্যায়। এবং প্রথম অধ্যায়তে মিস্টার রে তখন HTA-তেই ছিলেন, এবং HTA-তে বোরোলিন নিয়ে খুবই ভালো কাজ হয়েছিল। কিন্তু বোরোলিনকে পজিশন করা হয়েছিল এ ডু গুড ব্র্যান্ড, যার অবদান ছিল যে স্কিন কেয়ারের পেছনে তার অবদান প্রচুর ছিল। সো বোরোলিনকে অ্যাজ আ প্রোডাক্ট এস্টাবলিশ করা হয়েছিল। আজকের যে টপিক বঙ্গজীবনের অঙ্গ, এই বঙ্গজীবনের অঙ্গ কিন্তু HTA-তে থাকাকালীনই এই লাইনটা লেখা হয়েছিল। সুরভিত অ্যান্টিসেপটিক ক্রিম বোরোলিন থেকে বঙ্গজীবনের অঙ্গ, এই জার্নিটা শুরু হয়েছিল HTA-তে থাকতে। কিন্তু বঙ্গজীবনের অঙ্গ হারিয়ে গেছিল যে বিজ্ঞাপনগুলো তখন হতো, সেই বিজ্ঞাপনের ফোকাসটাই ছিল বোরোলিনকে অ্যান্টিসেপটিক ক্রিম এস্টাবলিশ করা। সুতরাং সাধারণ কাটাছেঁড়ায় অসাধারণ কাজ করে, এই ব্যাপারটাই বোঝাবার চেষ্টা চলেছিল। এবং এই চেষ্টাতে কোথাও একটা বঙ্গজীবনের অঙ্গ ব্যাকসিট নিয়ে নিয়েছিল। তৃতীয় অধ্যায়তে আসছি, যখন মিস্টার রে রেসপন্স শুরু করেন, যখন ইন আর্লি ইয়ার্স এখানে আমাদের সঙ্গে আছেন প্যানেলে ইন্দ্রাণী সেন, ত্রিদিবেশ সান্যাল, অলয় ঘোষাল, সুদীপ বসাক আমাদের সঙ্গে প্যানেলে আছেন। ইন্দ্রাণী এসেছিলেন রেসপন্স যখন প্রথম হয় 1985-এ, আমার মনে আছে উনি এসেছিলেন। আমি যখন রেসপন্সে প্রথম আসি ওনাকে দেখি, উনি ছিলেন আমাদের অ্যাকাউন্ট এবং মিডিয়ার হেড, বোধহয় কমার্শিয়াল ডিরেক্টর ওনার কোনো ডেজিগনেশন ছিল সেরকম, যাতে দুটোই উনি স্টাডি করতেন। এবং উনি বোরোলিনের স্ট্র্যাটেজিক থিঙ্কিং নিয়ে উনি আর মিস্টার রেই কাজ করতেন একসঙ্গে। এটা নিয়ে ওনাদের মধ্যে নানান মতবিরোধ হতো, কিন্তু হতে হতে একটা জায়গায় আমরা পৌঁছতাম। আমাদের সঙ্গে আছেন ত্রিদিবেশও রেসপন্সের সেই প্রথম অধ্যায়তে ছিলেন। ত্রিদিবেশের হাতে বোরোলিনের অনেক ক্যাম্পেইন হয়েছে, যেগুলো নিয়ে আমরা একটু পরে আলোচনা করব। আছেন সঙ্গে সুদীপ বসাক, তিনি বহু বছর HTA থেকে মিস্টার রের সঙ্গে রেসপন্সে আসেন এবং বহু বছর রেসপন্সে থাকেন। এবং সুদীপের হাতেও আমরা প্রচুর বোরোলিনের ক্যাম্পেইন দেখেছি। রয়েছেন সঙ্গে অলয় ঘোষাল। অলয় হাতে বোরোলিন অ্যাকচুয়ালি বোরোলিনের রূপ পেরিয়েছিল, কারণ অলয়ের হাতে যে বিজ্ঞাপন আমরা কিছু দেখবো এর পরে,
পলাশ সেই বিজ্ঞাপনকে রূপ দিয়েছিল, কারণ বোরোলিনের বিজ্ঞাপনের মধ্যে ছবির চেয়ে ইলাস্ট্রেশনের একটা বিরাট রোল ছিল, এবং এই ইলাস্ট্রেশনের রোলটাকে ফুটে উঠেছিল অলয়ের হাতে, কনসেপ্ট টু ইলাস্ট্রেটিভ এবিলিটি। এবং যে নেই আমাদের সঙ্গে, যে চতুর্থ অধ্যায়কে বোরোলিনকে নিয়ে গেছিল, সে হচ্ছে ঋতুপর্ণ ঘোষ। আর ঋতুপর্ণ বোরোলিনকে বিজ্ঞাপন যে বাংলায় ভাবা যায়, বাংলায় লেখা যায়, এবং একটা ব্র্যান্ডকে বাংলায় ভেবে দাঁড় করানো যায়, এটা কিন্তু বেরিয়েছিল ঋতুপর্ণর হাত থেকে। তাকে ভাবনায় হেল্প করেছিল অনেকেই। মিস্টার রে ছিলেন, ইন্দ্রাণী ছিলেন, তখন মিসেস পদ্মা দত্ত ছিলেন, উনি নেই এখন, মধুচন্দ্রা কার্লেকার ছিলেন, কিন্তু লেখাটা বেরিয়েছিল ঋতুপর্ণার মাথা থেকে এবং ঋতুপর্ণার হাত থেকে। সেই লেখাও আমরা দেখব যে ও কি অসাধারণ লেখা লিখে গেছে এই ব্র্যান্ডটার পেছনে। এবং একটাই ম্যান্ডেট ছিল এনাদের সবাই, যে মিস্টার রে বলতেন যে ব্র্যান্ডটাকে দাঁড় করাতে গেলে উই হ্যাভ টু গেট আন্ডার দ্য স্কিন অফ দ্য বেঙ্গল। এই যে বাঙালির ভেতরে ঢুকে যাওয়া, এই বাঙালির ভেতরে ঢুকে যাওয়ার বিজ্ঞাপন সম্বন্ধেই আমাদের আজকে আলোচনা, এবং কিভাবে আমরা বাঙালির ভেতরে ঢুকেছি। এই আলোচনাটা আমি শুরু করব, আমি বলবো ইন্দ্রাণীকে প্রথম এটা শুরু করতে, যে কি ভাবা হতো তখন, কি বলা হতো, কি করা হতো, কি কি করে ব্র্যান্ডটাকে ওইদিকে আমরা নিয়ে গেলাম, কিভাবে ঢুকলাম বাঙালির সেই ভেতরে। ইন্দ্রাণী। থ্যাংক ইউ সিড। বোরোলিনের সেই সময়ের কথা বলতে গেলে যেটা প্রথমেই বলতে হবে, সেটা একটুখানি কম্পিটিটিভ ব্যাকগ্রাউন্ডটাও একটুখানি জেনে নিতে হবে। কারণ বোরোলিন যদিও এই ক্যাটাগরিটা ভারতবর্ষে প্রথম ওপেন করে, অ্যান্টিসেপটিক ক্রিমের ক্যাটাগরিটা, কিন্তু বোরোলিনের যে সার্থকতা, বোরোলিনের যে বিক্রি, সেটা অনেক অন্য ব্র্যান্ডকেই এটা এই ক্যাটাগরিটাতে তারপরে টেনে আনে, আকৃষ্ট করে। এবং তার মধ্যে আমাদের কলকাতারই ইমামি গ্রুপ, তারা 1970 সালের মোটামুটি মাঝামাঝি ঠিক না, আমার যতদূর মনে পড়ছে শেষের দিকে তারা এটা নিয়ে ভাবনা চিন্তা শুরু করেন, এবং শেষ পর্যন্ত তারা এটা লঞ্চ করতে করতে মিড-80s হয়ে যায়। মিড-80s-এ তখন ইমামি তাদের সমস্ত শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ে এই পার্টিকুলার ক্যাটাগরিটাতে। এবং সেই সময় একটা স্ট্র্যাটেজিক্যালি দরকার হয়েছিল যে বোরোলিনটা তাকে তার সর্বভারতীয় বিকৃত বটেই, বিশেষ করে বাংলাদেশে বোরোলিনের যে জায়গাটা আছে সেই জায়গাটাতে আমাদের বাঁচিয়ে রাখতে হবে। হ্যাঁ, যেভাবে হোক সেখানটাতে আমরা কোনো মতেই কোনো প্রতিযোগীকে ঢুকতে দেব না। এবং এই যে চ্যালেঞ্জটা তখন আমাদের নিতে হয়েছিল, এবং সেই চ্যালেঞ্জটা নিয়ে বোরোলিনের প্রোডাক্ট ক্যাম্পেইনও হতো। সেটা ছিল বোরোলিন কিভাবে ত্বকের যত্নের সাহায্য করে, কিভাবে বোরোলিন নানা কাজে লাগে, কাটাছেঁড়া থেকে শুরু করে ছোট ছোট পোড়া ঘা অনেক কিছুতেই বোরোলিন ব্যবহার করা যায়। সেই প্রোডাক্ট বা সিন্ট ক্যাম্পেইনটা যেরকম একদিকে চলতো, কিন্তু তার সঙ্গে সেই সময় দীর্ঘ বেশ কয়েক বছর ধরে বোরোলিন এই বঙ্গজীবনের অঙ্গ, বিভিন্ন উৎসব, বাঙালির উৎসব, বাঙালির প্রিয় ফুটবল, আরো বিভিন্ন সব বাঙালির মনের কাছের যে সমস্ত জিনিস, সেগুলোর মধ্যে বোরোলিনকে কিভাবে যোগ করা যায়, সেখানে বোরোলিন কি করে আরো বেশি করে বাঙালির নিজের ঘরের লোক হয়ে উঠতে পারে, সেটাই ছিল এই বঙ্গজীবনের অঙ্গর একটা প্রধান উদ্দেশ্য। এবার সেই সময় সিদ্ধার্থ বলেছেন যে বোরোলিনটা প্রথমে এইচটিএ অ্যাকাউন্ট হয়েছিল। ইনফ্যাক্ট এইচটি বড় বিজ্ঞাপনের কোম্পানি যা বোরোলিন নিয়ে প্রথম কাজ করে, কিন্তু বোরোলিনটাকে এইচটিএ তো অনেকখানি বেশি এগিয়ে নিয়ে গিয়েছিলেন মিস্টার রাম রে।
রাম নিজে এই অ্যাকাউন্টটা এইচটিএ তে থাকার সময় দেখতেন, এবং এই অ্যাকাউন্টটা রামের খুব নিজের প্রিয় অ্যাকাউন্ট ছিল। তারপরে যখন রাম রেসপন্স শুরু করেন তখন এই অ্যাকাউন্টটা রেসপন্সে স্বাভাবিকভাবেই চলে আসে। এবং সেই সময় ওই আমি যে বললাম যে সেই সময় ওই চ্যালেঞ্জটা এসে গিয়েছিল যে একদম মানে আমাদের কলকাতা থেকে আরেকটা অ্যান্টিসেপ্টিক ক্রিম লঞ্চড হয়ে গেছে, এবং যেটা বোরোলিনকে বাজারে প্রচন্ডভাবে চ্যালেঞ্জ করছে। এবং তখন সে বাজার ধরে রাখার ব্যাপারটা, বিশেষত ওয়েস্ট বেঙ্গলে বাজার ধরে রাখার ব্যাপারটা খুব দরকার হয়ে পড়েছিল। আহ, সেই সময় আমাদের এই বিজ্ঞাপনগুলো, যেগুলো আজকে আপনাদের দেখাবো, যে বাঙালির বিভিন্ন উৎসবে বিভিন্ন অকেশনে কিভাবে এই বিজ্ঞাপনগুলো তৈরি হয়েছিল এবং কি স্ট্র্যাটেজি ছিল, কিভাবে সেটা ভাবা হতো। এখানে মিস্টার রামরের কথা যেটা বিশেষভাবে উল্লেখযোগ্য, যে উনি আমাদের সাংঘাতিকভাবে চ্যালেঞ্জ করতেন, এবং এই চ্যালেঞ্জটা উনি ছুড়ে দিতেন মানে অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট, ক্রিয়েটিভ, আমাদের টিমের সবাইয়ের দিকে। হ্যাঁ, অন্যরকম কিছু ভাবুন, নতুন কিছু ভাবুন, এমন কিছু করুন যেটা আগে কেউ করেনি। আমরাই আগে যেটা করেছি সেটা কেন আমরা সেইভাবে কেন আবার ভাববো, সেইভাবে কেন আবার দেখবো। একটা কিছু স্ট্র্যাটেজি ভাবুন যেটা আগে কেউ ভাবেনি। এই যে চ্যালেঞ্জ, এই প্রত্যহ, এই চ্যালেঞ্জের মোকাবিলা করতে গিয়ে আমরা তখন অনেক ভালো ভালো কাজ করে ফেলেছি, অনেক ভালো জিনিস আমরা ভেবে ফেলেছি। এবার আমি সিদ্ধার্থকে বলবো যে বিজ্ঞাপনগুলো একটু দেখাতে শুরু করতে, এবং যাতে আমার সঙ্গে ক্রিয়েটিভের কলিগরা যারা আছেন তারা সেই বিজ্ঞাপনগুলো কিভাবে তৈরি হলো সেটা নিয়ে কথা বলতে পারেন, এবং তার সঙ্গে দরকার হলে স্ট্র্যাটেজির ব্যাপারে আমি নিশ্চয়ই কিছু যোগ করব। ঠিক আছে, আমি একটু রিকোয়েস্ট করব যে আমাদের ক্রিয়েটিভের কলিগদের, যে যখন বিজ্ঞাপনগুলো দেখানো হবে দেখবে, তখন সেই সময় কি ইনপুটস তোমরা পেয়েছো, কি আলোচনা হয়েছে, কি ডিসকাশন হয়েছে, বিজ্ঞাপন নিয়ে কিভাবে মারামারি হয়েছে এজেন্সিতে, এই গল্পগুলো একটু বলো। এটাই আমরা শুনতে এসেছি আজকে। আমি আমার স্ক্রিনটা শেয়ার করছি। আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ, ওকে। তো আমরা যে গল্পটা এসেছি, বোরোলিন এবং রেসপন্স, প্রথম অ্যাডটা একটা দেখাচ্ছি। এটা বহু পুরনো অ্যাড, অত চালচিত্র কথা। এটা আবার ঋতুপর্ণর লেখা অ্যাড। এটা ইন্দ্রাণী, আপনি কি পড়ে শোনাবেন? এটা খুবই ছোট, এটার রেফারেন্সটা আমার কাছে নেই, তাই পড়তে পারবো না এত ছোট থেকে। হ্যাঁ, মানে আমার স্ক্রিনে এবার কি এটাকে আমি দেখতে যা পাচ্ছেন? দেখছি। এবার দেখতে পাচ্ছেন? পড়া ডিফিকাল্ট। চেষ্টা করছি। পুজোর মাত্র আর কদিনই বা বাকি, দেবীপক্ষের আকাশে কিশোর চাঁদের ফালি, আশ্বিনের রোদে সোনার কুচি, কুমোরপাড়ায় প্রতিমার গায়ে রঙের প্রলেপ, চালচিত্রের গায়ে ফুটে উঠেছে পুরাণের গল্প। চালচিত্রের জন্ম হয়েছিল আজ থেকে প্রায় ৮০০ বছর আগে, ফ্রিজিয়া, বা যাকে আমরা এশিয়া মাইনর বলে জানি, সভ্যতার সেই আদি ভূমিতে। মন্দিরের চালের প্রতীক হিসাবে প্রস্তরে উৎকীর্ণ দেবী মূর্তির পিছনে যুক্ত হলো এক অর্ধ গোলাকৃতি প্রেক্ষাপট। সপ্তদশ শতাব্দী থেকে শুরু করে দুর্গাপুজোর বহুল প্রচলন হলো নিম্ন গাঙ্গেয় ভূমিতে। মৃন্ময়ী রূপ নিলেন পার্বতী, গাঙ্গেয় উপত্যকার মাটির বাড়ির চাল বা ছাদের আদলে তৈরি হলো দেবী মূর্তির নতুন পশ্চাৎপট। শোভিত হলো পুরাণের কাহিনীর নানা চিত্রলিপিতে। চিত্রিত ঢালের আদলে রচিত বলে এর নাম হলো চালচিত্র। চিত্রিত চালের আদলে রচিত বলে এর নাম হলো চালচিত্র। হ্যাঁ, যিনি আমাদের অধিষ্ঠাত্রী
বছরের এই কটি দিন যাকে আমরা নিজ গৃহে সাদরে আমন্ত্রণ জানাই, মাতৃরূপা সেই দেবীর পিতৃগৃহবাসীর প্রতিটি ব্যঞ্জনা ঘরের চালের উপস্থাপনার মধ্য দিয়ে পরিপূর্ণ হয়ে উঠেছে। মানে এটা থেকে আপনারা বুঝতে পারছেন যে এই বিজ্ঞাপনটার পিছনে কতখানি গবেষণা, কতখানি ভাবনা চিন্তা সবকিছু করা হয়েছিল। এবং এই যে ভাবনা চিন্তা বা গবেষণা, এর অনেক কিছুই কিন্তু আমরা রেসপন্সের যে লাইব্রেরি ছিল আমাদের, সেখানে মিস্টার রামের যা সংগ্রহ ছিল বইয়ের, তার থেকে আমরা পেয়ে যেতাম। শুধু পেতাম তা নয়, রাম আমাদের অনেক সময় বলে দিতেন যে আচ্ছা এটা খুঁজছেন, ওই বইটার অমুক পাতায় গিয়ে দেখুন তো, আমার মনে হয় ওখানে পেয়ে যাবেন। আশ্চর্য স্মরণ শক্তি ছিল ওনার। এবং সেটা ওনার সবসময় আমেরিকাতে নাম ছিল, ওনার আমেরিকাতে নাম ছিল, কিন্তু হচ্ছে রাম থেকে ওরা জেডব্লিউটি তে ইউএসএ তে ওকে বলতে হতো র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। র্যান্ডম অ্যাক্সেস মেমোরি ওয়াজ হিজ নেম, সো অ্যাপ। রাম, শুনেছি এটা। আরেকটা জিনিস অ্যাড করা দরকার, এটার সঙ্গে আরেকটা জিনিস অ্যাড করা দরকার, মানে বোরোলিন প্রবাবলি গেভ রেসপন্স, মানে অপরচুনিটি যে এরকম ধরনের মানে একেবারে বাঙালি আনা 100% বাংলা রূপ রেখা সবকিছু নিয়ে বাঙালিয়ানা নিয়ে বিজ্ঞাপনের ইয়েতে আসা, সেটা ডেফিনেটলি মানে একটা কোনো প্রোডাক্ট, একটা কোনো ব্র্যান্ডকে তো সেই হাতটা ধরতে হবে। কিন্তু রেসপন্স অ্যাজ এজেন্সি, আমি যখন রেসপন্সে জয়েন করেছিলাম, রাম কিন্তু আমার সেইটা বলেই এনেছিলেন। উনি কিন্তু এই জিনিসটা বারবার বলেছিলেন যে আমি এরম ভাবে এই এজেন্সিটাকে দেখতে চাই, নট লাইক অ্যানাদার ইন্টারন্যাশনাল এজেন্সি দ্যাট একটা রিজনাল ব্রাঞ্চ। দিস ইজ অ্যানাদার এজেন্সি যে সম্পূর্ণ নিজের সত্তা তৈরি করবে, নিজের মতো ভাষা তৈরি করবে, নিজের রূপরেখা তৈরি করবে, যেটা বাঙালিয়ানার 100 বার মানে 100 ভাগ ভাবে ব্যবহার করা হবে। সেই অপরচুনিটিটা কিন্তু এই ব্র্যান্ডটা আমাদের দিয়েছিল। ফলে এই যে একটা বিউটিফুল আন্ডারস্ট্যান্ডিং বিটুইন দ্য এজেন্সি অ্যান্ড দ্য ব্র্যান্ড, এটা কিন্তু মানে মিস্টার রে আর ওইদিকে মুরারি বাবু, এদের দুজনের প্রচন্ড প্রোঅ্যাক্টিভ একটা ইয়ের থেকে আমরা সেই সুযোগটা পেয়েছিলাম। মানে দ্যাটস এ গ্রেট অপরচুনিটি। তো এইভাবে চলতে আরম্ভ করলো। এটা আরেকটা অ্যাডের বিজ্ঞাপন। টিপিক্যালি তখনকার দিনে এটা একটা সিরিজ বিজ্ঞাপন হয়েছিল। হ্যাঁ, আগের যে ইলাস্ট্রেশনটা, আগে যে এই ক্যাম্পেইনটা দেখালো, এটার আগে যেটা দেখা হলো, এটার আগে প্রথমে এটা এই স্টিল আশিস সেনগুপ্তর করা ইলাস্ট্রেশন। হ্যাঁ, আশিস সেনগুপ্তর করা। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আশিসের করা। পরে যেটা দেখালো সেটা আমার করা। এইটা তোমার করা, এটা আমার করা। তোমাকে এখানে ঋতুপর্ণ কি বুঝিয়েছিল যে তুমি এই ইলাস্ট্রেশন গুলো করলে? হ্যাঁ, এটা এই ইলাস্ট্রেশন করার সময় একটা ছিল অসিত পালের যে একটা 19th সেঞ্চুরি উডকাট বলে একটা বই আছে না, অসিত পালের কালেকশনে 90, ওই উডকাট বইটা মিস্টার রায় আমাকে এনে দিলেন, আমার সামনে ফেলে দিলেন, বলে এই বইটা বাড়ি নিয়ে যান, এটা দেখুন। দেখুন বললেন, দেখুন। দেখার পরে 2-3 দিন, আমার 2-3 দিন লেগেছিল বইটা ভালো করে দেখতে। এবং পরে বইটা উনি আমাকে দিয়েছিলেন, বইটা এখন আমার কাছে আছে, দিয়েছিলেন। এবং আমাকে ভাব ধরেছি, মানে ওনার দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে ইলাস্ট্রেশনটা কি হবে, কিরকম হবে তুমি বুঝে নাও। ব্যাপারটা ঠিক এরকম। আমি তখন বুঝলাম যে ওনার পালসটা কথা, উনি ঠিক কি চাইছেন। তখন এটা প্রথম নয়, এটা করতে 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 এই জায়গায় এসছি। একবারে তো হয় না সেটা, হঠাৎ করতে করতে বাতিল করে কতবার উনি বলেছেন তুমি না আর্টিস্ট, তোমার কাজ এটা আমি আশাই করি না, এইসব কথা অনেক বলেছেন। অনেক চাগিয়ে দেয় যাকে বলে, এরকম কথা উনি অনেক বলেছেন। তুমি না আর্টিস্ট, তোমার কাছে এক্সপেক্টই করি না। হ্যাঁ, আমার মনে আছে কত সময় লেগেছিল। হ্যাঁ, এটা তো প্রথমে লেআউট হয়েছিল, তারপর হতে হতে এটা বোধহয় তৃতীয় বা চতুর্থবারের বার এটা বেরিয়েছিল। আচ্ছা, প্রথমবারে বেরোয়নি, 3-4 বার পরে বেরিয়েছিল। তবে এই যে ক্যাম্পেইনটা এখন যেটা স্ক্রিনে আছে আজকে, এইটার কিন্তু ছবিগুলো মানে সেই রুরাল এরিয়াতে গিয়ে আঁকিয়ে নিয়ে আসা, সেই বিষ্ণুপুর, বাঁকুড়া এটসেট্রা জায়গায় যে পটচিত্র হয়, সেইখান থেকে সেই পটচিত্র দিয়ে আঁকিয়ে আনা হয়েছিল, রাইট? সেখান থেকে নিয়ে আসা হয়েছিল সেগুলো।
গিয়েছিল এবং এই order আঁকার দিয়ে আঁকিয়ে। ব্যবস্থাটা? না, এটা কি? আঁকার ব্যবস্থা ও আচ্ছা আচ্ছা, এটা কি আমাদের এখান থেকে কেউ গিয়ে ওদেরকে ব্রিফ করেছিল? হ্যাঁ হ্যাঁ শিওর। না না, ওরা যেরকম ভাবে করে সেইভাবেই করেছিল, ওরা ওদের মতো করেছিল। হ্যাঁ আচ্ছা আচ্ছা। না না সেই কিন্তু আমাদের ব্রিফ ছিল যে স্টাইলটা আমরা যেরকম চাইছি, কারণ স্টাইলটা এরকম চাই বা ফরম্যাটটা এরকম চাই, এটসেট্রা জিনিসগুলো ব্রিফ করা হয়েছিল। বেসিক লেআউটটা ছকে যার দেওয়া জন্যই তো হয়েছে। আমরা ক্যাম্পেইনটা করতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, রাইট, হ্যাঁ রাইট রাইট। তো ওরা ওইটা দেখে দেখে এঁকেছে আর কি। হ্যাঁ না, আমরা হ্যাঁ। শুধু স্পেসটা বলে দিয়েছিলাম যে আমরা এই Okay. ধরনের একটা স্পেসের মধ্যে চাই। তো সেইভাবে ওরা ওই হুম। ক্যাম্পেইনের প্রত্যেকটা ছবি কিন্তু মোটামুটি একই সাইজে করা, হুম, এবং এটা যেহেতু একটা মানে আচ্ছা। ইয়ে ছিল কি বলে এত বড় একটা পিকচার, এটা পিকচারটা এমনই একটা সাবজেক্ট এটাকে ছোট করে ইউজ করা খুব ডিফিকাল্ট। মানে হুম, এর যে হুম। ক্যারেক্টার গুলো বোঝাতে গেলে একটু যথেষ্ট হুম। বড় হওয়া দরকার। এখন 100 সিসি হুম। এর থেকে আর ম্যাক্সিমাম জায়গা কি দেওয়া যায়। হুম। তখন এইভাবেই জিনিসটা লেআউটটা এইভাবেই করা হয়েছিল যে হ্যাঁ একটা এই লেআউটটা maximum copy সুদীপদারই হলে করা, এটা Sorry? সুদীপদা এই তোমারই layout- করা তো ইলাস্ট্রেশনটা? হ্যাঁ আমারই করা। হ্যাঁ সুদীপদারই করা লেআউট। আর এটা ঋতুপর্ণরই কপি ছিল, এবং তখন পদ্মা দত্ত ছিলেন, এবং কপিটা সবচেয়ে ঋতুপর্ণ কঠিন ছিল যে ঋতুপর্ণ কপিটা কি খালি দিয়ে যেত না কপি নিয়ে কিছু বোঝাতো? না, কপিটা যখন লিখেছিল তখন আমার সাথে যে ডিসকাশনটা করেছিল যে যেহেতু আমরা যে একটা পার্টিকুলার স্পেসের ভেতরে এতটা কপি ধরাতে হবে, তো সেহেতু ওকে আমি বারবার ইনসিস্ট করছিলাম। অ্যাকচুয়ালি কপিটা যখন লিখেছিল আরো বড় ছিল, কিন্তু আমি অনেক ক্যালকুলেশন করে দেখলাম যে না, এর থেকে বেশি কপি তোমাকে দেওয়া যাবে না। তুমি এত এইটুকু স্পেসের ভেতরেই তোমার যা কপি আছে এবং সাবজেক্ট যেটা আছে সেটাকে তুমি মিনিমাইজ করে এর ভিতরে কিভাবে অ্যাকোমোডেশন হয় সেটা চেষ্টা করো। এবং ও তো এত মানে প্রম্পট কাজ করতো আর কি, যে ওকে আমি করে দিচ্ছি, এখনই করে দিচ্ছি। হয়তো ঘুরে চলে গেল, ঘুরে এসেই বলো আচ্ছা সুবিধা, এটা তো ও তো জানেনি, ওর কতগুলি মানে চলাফেরার ভঙ্গিটা এমন ছিল আর কি, মানে যে কোনো জিনিসকে যে কোনো মুহূর্তে পাল্টে দিতে পারে আর কি। তো ও সেই জিনিসগুলো করতো এবং ইনস্ট্যান্টলি জিনিসগুলোকে কমিয়ে দিয়ে তারপরে যখন মিস্টার রে অ্যাপ্রুভ করলেন, বললো যে হ্যাঁ ঠিক আছে, তারপরে এই ক্যাম্পেইনটা হয়েছিল। এরকমও হয়েছে যে পায়চারি এর সময় লাঞ্চের সময় পায়চারি করতে করতে কপি হ্যাঁ, লিখে right. ফেলেছে। এর আগে কিছু অ্যাড আছে লাঞ্চের সময় পায়চারি করতে করতে কপি লিখে ফেলেছে। হ্যাঁ না, অনেক সময় এমন এরকমও হয়েছে যে মানে কোনো একটা মানে অ্যাড করতে গিয়ে হয়তো একটা হেডলাইন দিয়েছে, হেডলাইনটা হয়তো পছন্দ হচ্ছে না। আমি বললাম যে না, এই হেডলাইনটা চলবে না, তুমি হেডলাইনটাকে না একটু ভাবো। দেখা গেল আচ্ছা ঠিক আছে, ওর হাতে একটা ছোট্ট একটা মানে খাতা আর কি, ডিমের ডালনা পুরো ডিম তেল দরজার মাখামাখি। সামনে গেল, জাস্ট দরজার সামনে গেল, গিয়ে আবার ফেরত এসেছে, হ্যাঁ পেয়ে গেছি। আমি কি পেয়ে গেছি? ও হয়তো তখনই এটা লিখে দিল যে এইটা লিখুন, এইটা বেশি ভালো হবে। আমি বললাম যে হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ এটা ভেরি নাইস, এটা যেতে পারে এর মধ্যে। তো ওর এত প্রম্পট কাজ করতো আর এত প্রম্পট ভাবতো। তবে ঋতুপর্ণ একটা জিনিস আমি ওকে অনেকবারই জিজ্ঞেস করেছিলাম যে এই যে তুমি এত ধর্মীয় বিষয় বা এই যে পুজো আচ্চা ইত্যাদি নিয়ে যে এত সমস্ত কপি লিখছো, এগুলো তুমি এত শিখলে কি করে, জানলে কোথা থেকে? ও একটাই জিনিস বলেছিল যে আমার সবকিছুর মূলে হচ্ছে মহাভারত, এবং আমি এই মহাভারতটা আমি এমনই মানে স্টাডি করেছি, বা এমনই আমার মহাভারতের প্রতিটি ছত্র আমার মুখস্থ, এবং আমার মানে সাহিত্য সৃষ্টির পেছনে একমাত্র মহাভারত। বাহ, এইটা তখন আমার খুব ভালো লেগেছিল। এই সিরিজের আরেকটা, এটা মনে আছে কিভাবে হয়েছিল? একই সিরিজ। এটা তো ওই সিরিজেরই কাজ। ওই একই সিরিজ, ওই একই ব্যাপার। হ্যাঁ ওটা একই সিরিজের কাজ। এরকম 5টা হেডলাইন গুলো খুব সুন্দর। এরকম আগের 5টা অ্যাড হয়েছিল, 5টা। হ্যাঁ, এরকম 5 হ্যাঁ সেরকম ভাবেই হতো, 5টা করে 5 দিন ষষ্ঠী সপ্তমী করে 5টা করেই অ্যাড হতো পুজোর ক্যাম্পেইন এগুলো। রাইট হ্যাঁ, এগুলো সব ঠিক, পুজোর ক্যাম্পেইন। একদম ঠিক। এগুলো আমার মনে হয় ইন্দ্রাণীদি, আপনি যদি কোনো একটা অ্যাডের একটা কপি যদি একটু পড়ে শোনান, আমার মনে হয় আমাদের সময়টা একটু ভাবতে হবে। অন্তত শুরুটা বা একটা দুটো স্ট্যাঞ্জা। এইটা থাক, পরে আরেকটা ক্যাম্পেইন দেখছি। এটা থাক, না এটা থাক, পরে আরেকটা ক্যাম্পেইন পড়া যাবে।
ওকে 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 ঠিক আছে। এই আরেকটা ক্যাম্পেইনে আমরা এসেছি, হুম, এটার সম্বন্ধে কিছু শোনা যাক আপনাদের কাছ থেকে। হুম, এটা এটা কোন ইলাস্ট্রেশনটা বছর পুজোর হয়েছিল? আনন্দে আর সুদীপটা কোন বছর এটা? এটা করার সময় আমি রেসপন্সে ছিলাম না। হ্যাঁ, এটা আমার ছাড়ারও হ্যাঁ? পরে। এটা সুদীপদা এটা বলতে করার পারে। সময় আমি রেসপন্সে ছিলাম না। এইটা না, এটা একদম মানে কি বলবো, মানে প্রথম দিককার, প্রথম দিক। হ্যাঁ, পুজোর কিন্তু ওই আনন্দে ওই সবার সাথে একটা ক্যাম্পেইন এগুলো চালু আগে হয়েছে। আরো হয়েছে। 87 88 এর পরে টরে হবে। এক্স্যাক্টলি মনে করতে পারছি না। হ্যাঁ, Anyway, 87 88 এর পরে, হ্যাঁ 88 এর পরে, কারণ আমি তো বাট মানে 88 এর রেসপন্স but- থেকে রেসপন্স ছেড়েছি। হ্যাঁ, মানে এটা ঋতুপর্ণ 88 এর পরে, সময়ই আগে না। হয়েছে আর কি। তাই হবে হয়তো। এটাও ঋতুপর্ণারই ঋতুপর্ণ লেখা। time হয়েছে। হ্যাঁ, ওটাও ঋতুপর্ণের লেখা। পুজোর আনন্দে সবার সাথে এই ক্যাম্পেইনটা অনেক অ্যাওয়ার্ডসও পেয়েছে। এই ক্যাম্পেইনেরই কন্টিনিউয়েশন এটা। বড়লিনের পুজোর বিজ্ঞাপন প্রায় প্রত্যেক বছর অ্যাওয়ার্ড পেত, প্রত্যেক বছর। এইটা এর আগে যে মুখটা গেল ওই সিরিজে, ওই ড্রয়িং এটা ইলাস্ট্রেশনটা আমার, এর আগে যেটা গেল একটা এই যে মহিষাসুরের মুখ, এটা আমার করা, এটা আমার আঁকা। এটাও খুব সুন্দরী বিজ্ঞাপন। এটা খুব সম্ভবত ত্রিদিবেশের লেআউট। এটা মোস্ট প্রবাবলি আমার যতদূর মনে পড়ছে, আমার মনেও পড়ছে না, আমার আর মনে পড়ছে না। না, তবে একটা জিনিস আমার মনে পড়ছে না ত্রিদিবেশের লেআউট। এই এই এটা সবার ড্রয়িং হয়েছিল এরকম। এই ওষুধটাকে এটা দেখে আমি কিন্তু করেছিলাম। ঋতুপর্ণ মনে হচ্ছে। না, এটা হ্যাঁ? আমারই করা। ওষুধের এটা হেয়ার স্টাইল সম্পর্কে কিন্তু বলছি। ঋতুপর্ণর মতো। না, এটা লেআউটটা এটা কার? সম্পর্কে ইলাস্ট্রেশনটা? একটু বলছি আর কি। ওই সুদীপদা আমি বলছি হ্যাঁ, এটা যখন হয় আর কি, তখন ঋতুপর্ণ কপিটা লিখে আমার কাছে যখন নিয়ে এলো, আমি তখন বললাম যে বাপরে, এবার অসুর দিয়ে করতে হবে। তাহলে তো অবশ্যই তোমার চুলগুলি যেরকম, তোমার অসুরের সাথে বেশ ভালোই মানাচ্ছে, মডেল দিতে পারবে? বলে হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। ও দাঁড়িয়ে গেল যে এরকম ধরনের হবে, এরকম ধরনের হবে। আমি আচ্ছা ঠিক আছে। তারপরে অবশ্য লেআউটটা যখন কমপ্লিট হয়, এটার এই ছবিটা ইলাস্ট্রেট করেছিলেন আশিস সেনগুপ্ত। আমরা বাইরের থেকে এটা করিয়েছিলাম ইলাস্ট্রেশনটা। এবং যার ইন্দ্রাণী, জন্য আপনি দেখবেন কি এই যে অসুরের চুলগুলি কিন্তু ঋতুপর্ণর সাথে খুব মিল আছে। হ্যাঁ, এটা পড়া যেতে পারে, একটু বড় করো। হ্যাঁ, এটা যদি পড়েন এবং আপনি এর ব্যাকগ্রাউন্ড যদি কিছু থাকে যদি আমাদের একটু বলেন। পড়তে পারবেন? এই যে বড় করলাম। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। অসুর দলনি বলি পুজি দশভুজা, সঙ্গে কেন করি তবে অসুরেরও পূজা। খুব সুন্দর। মহিষাকার দ্বারি প্রচন্ড অসুর, ভয়ে ভীত দেবগণ তেজে স্বর্গপুর। লোভিলেন দেবকুল ব্রহ্মার শরণ, তুমি বিনা কেবার রক্ষা করিবে এখন। অবশেষে সম্মিলিত দেব শক্তি তেজে, শক্তিরূপা দুর্গা দিলা পরকাশী। সরি, একটা কথা পড়তে পারলাম না ঠিক মতো। রাত্রিকালে মহিষাসুর দেখে স্বপ্ন মাঝে, ভদ্রকালী মূর্তি ধরি চণ্ডী বিরাজে। পরাক্রমী মহিষাসুর চরণে তাহার, রাখিছেন ভক্তি ভরে অর্ঘ্য উপহার। যুদ্ধকালে মহিষাসুর সংগ্রামের শেষে, আপনারে সমর্পিয়া দেবীর পাদদেশে, ভক্তি গদ গদ স্বরে কহিল বচন, কৃপা কর জগন্মাতা লোভিনু শরণ। তব হস্তে প্রাণ দিব ক্ষোভ নাহি তাতে, দেহ ভর হই যেন বিদিত জগতে। তথাস্তু কহিয়া দেবী দিল অতঃপর, পরাজিত দানবেরে মৃত্যুহীন বর। পড়া যাচ্ছে না। জগত সংসারে পূজিত হইবে নিত্য, বৎসরে বৎসরে। হ্যাঁ, এটার একটা যেটা ব্যাকগ্রাউন্ড ছিল সেই সময়, হ্যাঁ, এটার একটা যেটা ব্যাকগ্রাউন্ড ছিল যে আমার নিজের একটু মানে ধর্মীয় ব্যাপারে কিভাবে কোথা থেকে কি হলো সেই সম্বন্ধে একটু আমার নিজের আগ্রহ আছে, যাকে বলে রুটস অফ রিলিজিয়ান আর কি, ধর্মের উৎস কোথা থেকে কিভাবে, সেটা নিয়ে আমি একটু পড়াশোনা লেখালেখি করে থাকি। তো এই অসুর নিয়ে একবার কিছু কাজ করেছিলাম এবং সেই সময় ঋতুপর্ণের সঙ্গে সেই ব্যাপারটাতে কিছু আলোচনা হয়েছিল যে অসুর কেন দুর্গার সঙ্গে পূজিত হন, তার অনেক কিছু ব্যাকগ্রাউন্ড আছে, অনেক কিছু জিনিস পাওয়া যায়। তো সেই সময় সেই যে আলোচনাগুলো আমাদের মধ্যে হয়েছিল,
তার থেকে ঋতুপর্ণর মাথায় আরো এই আইডিয়াটা আসে যে এটাও তো একটা বেশ সুন্দর হতে পারে। আমি একটা জিনিস খালি বলবো যে সবগুলোই কিন্তু পুজোর বিজ্ঞাপন হচ্ছে, পুজোর সময় বিজ্ঞাপন হচ্ছে, অথচ দেখো সবাই যে সমস্ত প্রত্যেকটা বিজ্ঞাপন কিভাবে একটা অন্যটার থেকে আলাদা, মানে তার আলাদা। বিষয়বস্তু আলাদা, তার লেখা, তার এইটা তো ত্রিদিবেশের দেবযানী হয়েছিল মডেল। হ্যাঁ এটা পরেরটা, হ্যাঁ পরেরটা হ্যাঁ হ্যাঁ এটাই কিন্তু ছিল সেই সময়ে, মানে এই বঙ্গজীবনের অঙ্গ পুজোর বিজ্ঞাপনের একটা বৈশিষ্ট্য যে প্রত্যেক বছর নতুন কিছু করতে হবে। হ্যাঁ, একেবারে নতুন, যেটা লোককে চমকে দেবে। যেমন যেমন এটা হয়েছিল তাই। ফর ইনস্ট্যান্স এটার একটা ব্যাকগ্রাউন্ড, এটা ফটোগ্রাফি করে ত্রিদিবেশের লেআউট খুব সম্ভবত। হ্যাঁ এটা ত্রিদিবেশের লেআউট। ত্রিদিবেশ একটু বলো। এটা অ্যাকচুয়ালি এই হোল সিরিজটার সময় তখন মানে ঋতুপর্ণ আর আমরা দুজন মিলে আমরা যেটা ডিসাইড করেছিলাম হচ্ছে যে মানে ঋতুপর্ণর তো আসলে বাংলা সাহিত্য সম্বন্ধে অসম্ভব পড়াশোনা। হ্যাঁ, আর ওর একটা অদ্ভুত ন্যাক ছিল। ও কিন্তু আপনি ওকে যে কোনো রাইটারের স্টাইল নকল করে লিখতে বলুন, যে গিরিশ ঘোষের মতো করে লিখতে বলুন, টপ করে গিরিশ ঘোষের মতো লিখে দেবে। হ্যাঁ, আপনি এগুলো ওর নয়, এগুলো ওর লেখা নয়। না না জানি জানি তো, কিন্তু আমরা সেইভাবে আরম্ভ করেছিলাম প্রথম কাজটা। হ্যাঁ, ওই স্টাইল অ্যাডাপ্ট করে আমাদের মতো করে গল্প করব। তারপরে দেন উই রিয়েলাইজ যে তার কোনো দরকার নেই। ঋতুপর্ণ ততক্ষণের ভেতরে এই 5টা ডিফারেন্ট মানে রাইটারের থেকে একেবারে জাস্ট দুর্গাপুজো সংক্রান্ত একেবারে স্পেসিফিক জিনিস টেনে বের করে আনলো। হ্যাঁ, তো তখন আমরা ইয়ে করলাম যে ঠিক আছে, তাহলে 5টা গল্পের বা 5টা রাইটারের লেখা যেটা আমরা নিচ্ছি সেই 5টাকে একেবারে প্রত্যেক করে নিজস্ব মেরিটে ট্রিট করা হবে। এটাতে 5খানা ছিল। এক নম্বর ছিল হচ্ছে বঙ্কিমের উপরে, তো ফলে ওটাতে মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবং আই ডোন্ট থিঙ্ক মানে ওইটা লেআউটটা আছে কিনা জানি না, মানে ওইটাতে মানে কালার ইয়েটা আমরা পুরোনো একটা ছবির থেকে ইয়ে করে নিয়ে ওটাকেই ব্যবহার করেছিলাম। পুরোনো ছবি রামের কালেকশন থেকে বের করে সেটাকে স্ক্যান করে ইউজ করা হয়েছিল বঙ্কিমের লেখাটার। আর সেকেন্ড এটা হচ্ছে গিরিশ ঘোষের লেখার থেকে, নাটকের থেকে নেওয়া নিয়ে এবার ফটোগ্রাফিটা আমি করেছিলাম আমাদেরই অফিসের দেবযানীকে দিয়ে, দেবযানী সিনহা, ওকে দিয়ে মডেলিং করানো হয়েছিল। এবং যাত্রা দলের ইয়ে থেকে মানে সেই নতুন বাজারে মানে চিতপুরের ওখান থেকে যাত্রা দলের কাছ থেকে কস্টিউম মেকআপ আর্টিস্ট এনে অমিত বোসের বাড়িতে আমরা এই শ্যুটটা করেছিলাম। অমিত বোসের পুরোনো বাড়িতে, মানে ওদের বিশপ লেফার্ড রোডের বাড়িতে, ওইখানে বসে শুটিংটা করেছিলাম, করে এটাকে করা হয়েছিল। অমিত বোস মানে আইডিয়া জিঙ্ক। দেবযানীকে কিরকম মেকআপ দিতে বলেছিলে সেটা বলো। হ্যাঁ হ্যাঁ, আসলে ওই আমলে তো ছেলেদেরকে মেয়ে সাজিয়ে নাটকে অ্যাক্টিংটা করানো হতো। ফলে দেবযানীকে না জানিয়ে মেকআপ আর্টিস্টকে আমি বলে দিয়েছিলাম এই সুন্দরী মহিলাকে যে করেই হোক একটু পুরুষালী করে দিতে হবে। হ্যাঁ, ওর চোয়াল টোয়াল গুলো একটু প্রমিনেন্ট করে দেবেন, নাকটাকে একটু মানে অত্যন্ত খাড়া করে দেবেন যাতে কিনা একটু ছেলে ছেলে লাগে। পরে সেটা দেবযানী জেনে তো আমাকে এই মারে কি সেই মারে অবস্থা। But we really enjoyed doing this campaign. Very, very enjoyable experience we had. হ্যাঁ, এইগুলো কপি জোগাড় করার পিছনে আমিও একটুখানি হাত লাগিয়েছিলাম ঋতুপর্ণর সঙ্গে। আমারও তাই মনে আছে, হ্যাঁ, যে কিছু কপি আমিও জোগাড় করেছিলাম। তো যাই হোক, মানে কিছু রেফারেন্স, যাই হোক আমাদের খুব সুন্দরভাবে বসে গেছিল যে আমাদের ওই আনন্দবাজার গ্রুপের 5খানা ডিফারেন্ট পাবলিকেশনের সঙ্গে প্রত্যেকটার সঙ্গে আমরা মানে আলটিমেটলি আমরা অনেক কটা সাহিত্যেরই জিনিস আমরা পেয়েছিলাম, কিন্তু যে 5টা বিকেম ভেরি অ্যাপ্ট এবং যে 5টা মানে ভিজুয়ালি কমপ্লিটলি আলাদা হয়েছিল। একটা ছিল হুতুম পেঁচার থেকে নেওয়া, যেটা অলয়কে দিয়ে আঁকিয়েছিলাম, ওই মানে ডয়েলির আঁকা ছবির থেকে রেফারেন্স দিয়ে ওই সঙ্গের যাত্রা হ্যাঁ সেইটা থেকে আঁকা। বলে আমাদের এই আমরা করতাম মানে ভয়ানক রিসার্চ করা হতো, ভয়ানক রিসার্চ মানে প্রত্যেকটা ছোট। হ্যাঁ হ্যাঁ, এটাও হ্যাঁ, এটা তো ওই সিরিজেরই কাজ। ওই সিরিজ, হ্যাঁ ওই সিরিজে এটা ছিল হচ্ছে অপুর সমস্ত বন্ধুরা পুজোর ছুটি কাটাতে চলে গেছে, অপু অফিসে বসে কাজ করে যাচ্ছে। হ্যাঁ, তো ফলে সেটা আমাদেরই পরিচিত মনোজিৎ ঘোষাল আমাদের প্রিন্টিং এ প্রোডাকশনে ছিল, অত্যন্ত ভালো ছেলে। হ্যাঁ, ওকে দেখলাম একেবারে অপু একেবারে বসানো চেহারা,
ওকে বসিয়ে দিলাম এবং শটটা মানে অফিস থেকে করেছিলাম হচ্ছে সন্দেশদের বাড়ির ওপর তলায় সন্দেশের অফিস ছিল, ফলে সন্দেশের অফিসে গিয়ে এই শুটিংটা আমি করেছিলাম। আর ওই সামনের টেবিল ল্যাম্পটা আমার দাদুর টেবিল ল্যাম্প, ওইটাকে নিয়ে এসে বসিয়ে দিয়েছি। তারপর পেছনে সিনটা যেটা দেখছেন ওটা কন্যাকুমারীতে মানে বিবেকানন্দ রক্সের পাশে, ওইখান থেকে আমার এই ওটা আমার মানে নিজের শুটিং এর থেকে কালেকশন থেকে ব্যবহার কিন্তু করেছি। এটা কিন্তু সাংঘাতিক কাজ ত্রিদিবেশ, তখনকার দিনে এই কম্বিনেশন করে এভাবে কাজ করা। হ্যাঁ, না হতো না, দিস ওয়াজ অ্যাকচুয়ালি, ভালো কথা বলেছেন, কারণ এটা কাজটা করবার মানে সত্যি সম্ভব ছিল না। থ্যাঙ্কফুলি তখন ওই অ্যান্টার্কটিকাতে জাস্ট নতুন মানে ওই সাইটেক্স বলে মানে প্রথম আর কি ডিজিটাল কম্পোজিশনের কাজ করবার মেশিন এলো আমাদের দেশে। ওটা একটা ইসরায়েলি কোম্পানি, মানে ওয়ার্ল্ড ওয়ান অফ দ্য টপ মোস্ট তখন আর কি লিডার্স এই লাইনে, সাইটেক্স এর মেশিন ওই কোঠারি, মিস্টার কোঠারি এনে বসিয়েছিলেন। এবং উনি তো তখন সব বাকি অন্যদের কাজ ছেড়ে দিয়ে এই আমাদের কাজটার ভেতরে এত চ্যালেঞ্জ বলে দরজা বন্ধ করে দিয়ে বাইরে এইচটিএ ক্ল্যারিয়ান সব দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছে, ভেতরে কোঠারি বাবু, আমি আর নারায়ণ দা, আমরা তিনজনে বসে এটা করে গেলাম। নারায়ণ দার বিশাল ভূমিকা ছিল এসব ব্যাপারে। হ্যাঁ হ্যাঁ, নারায়ণ তো মানে ওই আমাদের এটাও খুব ইন্টারেস্টিং। এটা অরুণ ঠাকুরের অ্যাডটা, এটা শুট করেছিলাম আমরা রেসপন্সের, যেটা পরে স্টুডিও হয়েছিল যে অ্যাপার্টমেন্টে ওইটাতে, তখন ওটা খালি পড়েছিল জায়গাটা। আচ্ছা, তার আগের দিনের দুটো শুটিং দেখে মিস্টার রে ওয়াজ ভেরি এক্সাইটেড। তো বলে পান খেতে খেতে আমায় বললেন যে এটার ফটোগ্রাফি আমি করবো। তো আমি দেখলাম তো আমাকে এক্ষুনি যা করবার ওনার সঙ্গে লেনদেন করে নিতে হবে। আমরা হ্যাঁ বেশ কথা, আপনি করুন, কিন্তু ভুলে যাবেন না আমি কিন্তু আর্ট ডিরেক্টর, নাহলে তো ওনাকে কন্ট্রোল করা ইজ ভেরি ডিফিকাল্ট। তারপরে এই যে সামনে দেখবেন বাঁ দিকের কর্নারে ওই ইয়েটার সামনে মাদুরের উপর রাখা আছে ওনারই পানের ডিবে। হ্যাঁ, মানে ওনার নানান রকম ছোটখাটো জিনিস কালেকশনের থেকে নিয়ে প্রপটা সাজানো হয়েছিল অবন ঠাকুরের স্টুডিও হিসেবে। আর অলয় এই যে তোমারই কিন্তু সমস্ত প্যালেট গুলো, তোমার প্যালেট দিয়ে সেগুলো মনে পড়ছে সব। আর পিছনে ছবিগুলো ওগুলো সব রামের সঙ্গে, ওগুলো রামের কালেকশন। আপনারও কিছু ছবি ছিল, আপনারও কিছু ছবি এনে দিয়েছিলেন। আমারও কিছু ছিল বোধহয়, গণেশের ছবি টবি কিছু ওখানে ছিল। আচ্ছা, এই ক্যাম্পেইনটা তো মানে প্রাইজ তো পেয়েছিল, মানে বেঙ্গলি বেস্ট বেঙ্গলি ক্যাম্পেইন হিসাবে। আরেকটা কথা না বলে পারছি না, সম্পূর্ণ নিজের থেকে কলকাতার কর্চা এই ক্যাম্পেইনটা কভার করেছিল। কলকাতার কর্চা যে এইরকম সাহিত্য নিয়ে এরকম বিজ্ঞাপন হতে পারে এটা কখনো আগে দেখা যায়নি, কেউ ভাবেনি। এটা নিয়ে কলকাতার কর্চা নিজে থেকে লিখেছিল এবং সেটা আমাদের একটা বিরাট বড় প্রাপ্তি ছিল সে বছর। ইন্দ্রাণী, আমি প্রাইজের কথা বলছেন, বর্লিনের পূজারে কোনটা প্রাইজ পাইনি? তোমার নববর্ষের পেয়েছে, সবকটা পেয়েছে। মানে এই ক্যাম্পেইন গুলো সত্যি ইনফ্যাক্ট এই ক্যাম্পেইনটা নিয়ে আরেকটা জিনিস আমার বলা আছে অ্যাওয়ার্ডের ব্যাপারে, ইন্দ্রাণীতে হয়তো আপনাদের মনে আছে, এই ক্যাম্পেইনটা আর তারপর অ্যাডামাস্কের ক্যাম্পেইনটা আর কাম হোমে, এই তিনটে ক্যাম্পেইনেরই ইয়ের জন্য অ্যাড ক্লাবের তখন সেইবারের জাজেস ছিলেন হচ্ছে তিনজন। মানে আমাদের দেশে এর থেকে বড় আর সম্ভব নয়, কোথায় পৃথিবীতেও সম্ভব নয়, সত্যজিৎ রায়, সুভাষ ঘোষাল আর সুব্রত সেনগুপ্ত, এরা তিনজন ছিলেন জাজেস। মানে আমার জীবনে এর থেকে বড় আর প্রাপ্তি নেই, মানে দিস ইজ দ্য আলটিমেট ইউ ক্যান এক্সপেক্ট। এটা যখন বোরোলিন ব্র্যান্ডটার 100 বছর হলো বা 100 বছর পার করলো, একটা ছোট্ট আমরা অ্যাকনলেজমেন্ট অ্যাড করেছিলাম। এটার কি কিছু বলবেন না আমি পরের অ্যাডটায় যাব? আমারই করা। আর এটার একটা বিশেষত্ব ছিল, সেটা ছিল স্পেসটা আর কি। একটা নিউজ পেপারের এটা বোধহয় আপনার 2 কলাম বাই ফুল পেজ ছিল আর কি। তো ওই স্পেসের ভেতরে এখানে তো মানে ইলাস্ট্রেশন ইউজ করার মতো সেরকম কিছু নেই। তো তখন ওই একটাই মানে এখানে টার্গেট ছিল যে এক পলকে 100 বছর এই কথাটা কিভাবে ইন্টারেস্টিং করা যায়। এবং এই লেখাটা আমি বহুবার লিখেছি, বহুভাবে লিখেছি, এবং লেখার পরে সবার এইটাই পছন্দ হলো এবং আমারও নিজেরও এটা পছন্দ হয়েছিল। এটা দিয়ে করার ফলে জিনিসটা অনেক সুন্দর হয়েছিল।
না, ভারী সুন্দর লেআউটটা, ভারী সুন্দর। মানে এত বছর হয়ে গেছে তবুও জিনিসটার ভেতরে নতুনত্ব আছে এখন। রাইট রাইট, কিছুই নেই, এটা কিছুই নেই, আবার মানে অনেক কিছু আছে আর কি। হ্যাঁ, এটাও আমরা আরেকটা একটা stock দুর্গাপুজোর ছবি নিয়ে ক্যাম্পেইন। করেছিলাম। হ্যাঁ হ্যাঁ, এটারও কপিটা অসাধারণ সুন্দর ছিল, অসাধারণ সুন্দর কপি। এটাও তখন এই যেটা বললো আপনার, তখন তো আর এরকম মডার্ন টেকনোলজি ছিল না। এই ছবিটাকে আমরা প্রিন্ট করে তার উপরে স্প্রে পেন্টিং করে নিচে এই কপিটাকে Diffuse করা, লেআউট হ্যাঁ। করা। হ্যাঁ হ্যাঁ, এই জিনিসগুলি তো মানে তখনকার দিনে এগুলো কোনো কেউ মানে ভাবা যেত না। হাতে যেটা করতে হতো, আজকালকার হাতে দিনে আবার করতে হতো। হ্যাঁ হ্যাঁ হাতেই করতো, এবং আজকালকার দিনে ভাবলে হয়তো ভাববে যে এটা বোকা বোকা কাজ করে দিচ্ছে। না, ওরা কিন্তু কল্পনাই না, করতে বোকা পারবে নয়। না। না, আজকালকার দিনে এটা কয়েক মিনিটের ব্যাপার। হ্যাঁ রাইট। সেই এখন ওদের কাছে 2 মিনিটের ব্যাপার, কিন্তু সেই আমলে যখন এই জিনিসগুলো করেছে কোনো স্টুডিওর কেউ, মানে আমরা যারা পুরনো লোক তারা জানে যে মানে কতখানি Right. সাহসের পরিচয় দিয়েছিল। মানে এটা ভীষণ রিস্ক, হাতে করতে গেলে ভালো আসে না, মানে তাই জন্য হোল টিমকে ফাটিয়ে কাজ করতে হয়েছে ডেফিনেটলি। না, এটার ভেতরে না, কিন্তু আরেকটা এখানে জিনিস একটা পছন্দ কথা ছিল। করেছিলেন মিস্টার রে। যখনই কিছু ভাবা বলুন। হতো এবং মনে হতো যে টেকনোলজিক্যালি চ্যালেঞ্জ, রাম বলতেন কেন কেন হবে না, হ্যাঁ হ্যাঁ কেন ঠিক। হ্যাঁ, হ্যাঁ, হবে না বলে কিছু নেই। সব থেকে হবে না ওরে বলে- বাবা, সব থেকে ল্যাভেন্ডার ডিমের আমরা তো এসব ল্যাভেন্ডার করে ডিমের পার পেয়ে বিজ্ঞাপন হয় যেতাম। বলে, হ্যাঁ না বলছি ল্যাভেন্ডার ডিমের বিজ্ঞাপন হয় বলে উনি ম্যাড্রাস থেকে স্প্রে গান কিনে নিয়ে এলেন এক কথায়। আরে ল্যাভেন্ডার ডিমের তোমার মনে আছে সানড্যান্সের প্যাকেজিং নিয়ে, হ্যাঁ মানে হ্যাঁ। ওই যে পাতলা সরু গ্রিন লাইন আমি ব্যবহার করেছিলাম প্যাকেজিংটার পেছনে অ্যাজ এ টেক্সচার, সেটা নিয়ে সে তো মানে একেবারে ধস্তাধস্তি কাণ্ড। মানে আর নারায়ণদা বলে যাচ্ছেন এটা সম্ভব না, আর না সম্ভব শুনলেই মিস্টার রে চেপে ধরবেন, সম্ভব না বলে কিছু চলবে না, ইম্পসিবল ইজ নাথিং বেসিক্যালি ওনার ছিল। তো বলে ওরে বাপরে সেসব দিন, ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক। না, এটা তবে এই আরেকটা যে অ্যাডের বিখ্যাত কপিটা হয়েছে। হ্যাঁ Right. বলুন সুদীপ। না, আমি আগেরটার কথা বলছিলাম। এই তো আগেরটা স্ক্রিনে এনেছি। হ্যাঁ, এই আগেরটার মধ্যে এটা যেটা ছিল, এর যে কপিটা ভারী সুন্দর কপি, এবং এটা বড় ঋতুপর্ণ করবো যে- একটু। না, বড় হ্যাঁ, করতে বড় হবে না, আমি জানি এটা। হ্যাঁ, এটা হ্যাঁ। ঋতুপর্ণ যে ভালো কপি লিখতো তাতে কোনো সন্দেহ নেই, বাট ঋতুপর্ণর কপি লেখার পূর্ণতা পেয়েছে রামরের সান্নিধ্যে। এটা কিন্তু অ্যাবসলিউটলি কারণ অ্যাবসলিউটলি রামরে এত ভালো বাংলা জানতেন, যেটা আমার মনে হয় না মানে এজেন্সি লাইনে এত ভালো বাংলা জানে এরকম আমি কাউকে পাইনি এখনো আর কি। আমি একদিন রামরিকে জিজ্ঞাসাও করে ফেলেছিলাম ঋতুপর্ণর সামনেই যে মিস্টার রে, আপনি এত ভালো বাংলা জানেন তো, আপনি ইংলিশ মিডিয়ামে পড়েছেন? তো উনি উত্তর দিলেন যে হ্যাঁ দেখুন, রীতিমতো পয়সা দিয়ে পড়েছি। পয়সা দিয়ে পড়েছি, ঠিক এই কথা বলেছিলেন। হ্যাঁ মনে পড়ছে। এরকম আমাদের তো রেসপন্সের জীবনটাই এরকম ছিল, এরকম নানাবিধ জিনিসের মধ্যে দিয়ে আমরা এইসব যেতাম। ক্যাম্পেইনের আগেও কিন্তু আরো কিছু ক্যাম্পেইন যেটা দেখতে পাচ্ছি না, এই যেগুলো এখন হ্যাঁ। দেখলাম এর আগেও কিছু ক্যাম্পেইন আছে হ্যাঁ, যেখানে হ্যাঁ, বেশ কিছু প্রাইমারি লেআউট করতেন আমাদের হ্যাঁ। বিকাশ দাবোদায় না সুদীপদা, বিকাশ হ্যাঁ, দা কি নাম? হ্যাঁ, বিকাশ দা বেশ কিছু বিকাশ দাস। এইটা এর পরের ক্যাম্পেইনটাই দেখো, অলয়ের হ্যাঁ। পরের ক্যাম্পেইনটাই দেখো। এটা বিখ্যাত ক্যাম্পেইন একটা হয়েছিল তখন, যখন কলকাতার 300 বছর হলো, বোরোলিন একটা হ্যাঁ। ক্যাম্পেইন করেছিল। মনিকের মানদণ্ড। হ্যাঁ, 3 শতকের শহরে 6 দশকের ক্রিম বোরোলিন। রাইট। এটা এই ক্যাম্পেইনটাও খুব মানে লোকের চোখে পড়েছিল, এবং এগুলো দেখতেই পাচ্ছি আমরা ডাবল স্প্রেড নিউজ পেপারের ক্যাম্পেইন, যে এবং বোরোলিনের আচ্ছা, সৌজন্যে এই campaign-টা- কলকাতার ইতিহাস। এটা হ্যাঁ বলুন। এটা আরেকটা জিনিস বলছি যে এই ধরনের ক্যাম্পেইনগুলো যখন হয় তখন কিন্তু আর মানে মানে বাইদাবাই বলছি যে মিস্টার রের যে বাংলা টাইপোগ্রাফি সম্পর্কে যা তার নলেজ আর কি, সেটা আমি আজ পর্যন্ত কাউকে সেরকম দেখিনি। এবং সেকালে এই যে দেখেছেন যে হেডলাইন লেখা 3 শতকের শহরে 6 দশকের ক্রিম বা বণিকের মানদণ্ড, এগুলি সবই কিন্তু হাতে লেখা, যেটা আজকালকার দিনে এটা কেউ ভাবতে পারবে না, বাট আর সম্ভব নয় এখন করা।
তো সম্ভব নয় মানে এখন আর এটা কেউ পছন্দ করবে না, কিন্তু তখন এটাই ছিল আধুনিক, তখন এটাই ছিল আসলে তাই নয়, আমার মনে হয় সুদীপদা আর একটা কথা অ্যাড করা উচিত, মানে সেই আমলে যেহেতু টেকনোলজিটা তো মানে বলে কিছু ছিল না, এইসব জিনিসগুলো মানে এই যে এত টাইট সেট কপি বা বা বডি কপিকে যে ছাড়িয়ে নিয়ে করতে হবে, এখন যেরকম ভাবে আর্ট ডিরেক্টররা অন স্ক্রিন দেখে বসে করতে পারে, আমাদের সেখানটাতে 16 আনাটা নিজেদেরকে লিটারালি ভিজুয়ালাইজ করতে হতো মাথায়, হ্যাঁ, এবং করে তারপরে যখন আপনি টাইপ সেটিং করে আনতাম আমরা, মানে 10 বার 20 বার করেও আমাদের টাইপ সেটিং হতো, এবং পার্টিকুলারলি মিস্টার রের সঙ্গে কাজ করতে গেলে বোধহয় 100 বার হতো এক এক সময়। এবং তখন ফটো মানে ফটো টাইপ সেটিং এর লোকরা পাগল হয়ে যেত, ওরা করতে চাইতো না। এই যে এত এত লং কপি দিয়ে অ্যাড, এটা হাফ পেজ, হ্যাঁ হ্যাঁ, এই লং কপিটাকে হাতের লেখা দেখে অনুমান করা খুব কঠিন যে কতটা কপি হবে, এক নম্বর। দু নম্বর হচ্ছে এই কপিটা তখন তো আর কম্পিউটারে এভাবে সেট হয়ে যেত না, তখন আমাদের ফটো টাইপ সেটিং হতো, পুরো ভিজুয়ালাইজ করতে হতো, ফটো টাইপ সেটিং হতো, রাইট। ফটো টাইপ সেটিং এ সেটাকে সেট করে নিয়ে তারপর নানা রকম কি বলে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনও করতে হতো, এই যে এত পয়েন্টের টাইপে বলে এত বাই সেন্টেন্সের ব্রেক যেখানে সেখানে দেওয়া যেত না, মিস্টার রের সঙ্গে আপনি সেন্টেন্সের ব্রেক যেখানে সেখানে দিতে পারবেন। রাইট রাইট রাইট। তো সেই সমস্ত জিনিসগুলো আজকাল মনে করলে সত্যি ভাবি যে আমরা তখন মানে সাংঘাতিক জিনিস করেছি, আর কি সাংঘাতিক জিনিস করেছি। নিশ্চয়ই এই সিরিজটাই খুব সুন্দর, এই সিরিজটাই খুব সুন্দর। এই সিরিজের আরেকটা অদ্ভুত ভালো সিরিজ হয়েছিল, এই সিরিজের আরেকটা মানে ছন্দ আছে, এই ধরনের খুব মানে এই ধরনের ভীষণ ইনফরমেটিভ এন্ড ভেরি বিজি লুকিং লেআউট মিস্টার দের একটা খুব পছন্দের দিক ছিল এটা। হ্যাঁ, মানে এই মানে মোর অফ অ্যাডভার্টোরিয়াল রাদার দ্যান অ্যাডভার্টাইজিং। হ্যাঁ, এই ধরনের অ্যাডভার্টাইজিং তখন আমাদের বেঙ্গলে হতোই না, বেঙ্গলে কেন ইন্ডিয়াতেই হতো না। হ্যাঁ, তো ফলে মিস্টার দের এই ধরনের বিজ্ঞাপন অসম্ভব প্রিয় ছিল, এবং এইগুলো করতে গেলে মানে কাল ঘাম ছুটে যেত তখন আমাদের, কারণ ওই যেটা সুদীপদা একটু আগে বলছিলেন যে ফটো টাইপ সেটিং এ এবং হাতে যেটা ক্যালকুলেট করে নিয়ে টেক্সটগুলোকে করা, এবং সেটা খালি যে আর্ট ডিরেক্টরের খাটনি তা নয়, সেখানটাতে কপিরাইটার কেউ, এই যে সুদীপদা একটু আগে যেটা বলছিলেন যে এতটা লেখার পরে যদি না মিট করে তখন কপিরাইটারকে দিয়ে আবার টেক্সট চেঞ্জ করাতে হতো, ফলে আমাদের হোল টিমটা কিন্তু কাজ করতো, মানে কোনো প্রশ্ন নয় যা করে যাও, করে গিয়ে যখন মালটা দাঁড়াবে দাঁড়াবে। এবং এই ক্যাম্পেইনটার ইলাস্ট্রেশন গুলো খুবই সুন্দর। হ্যাঁ হ্যাঁ, এগুলো তো পুরনো গ্রাফিক্সের থেকে নেওয়া, এগুলো কারণ মানে আপনিও আর কি দেখে, এগুলো সব দেখে বোঝা যাচ্ছে। এই যে এখন যেটা তুমি এই যে নর্তকীর ছবি যেটা দেখছো, ওইটা চার্লস ডয়েলের আঁকা ছবি। হ্যাঁ, আর তারপরে এটা হ্যাঁ ইলাস্ট্রেশন কার করা, মানে কপি করা, কপি কার করা, সেটা তুমি করে থাকতে পারো, আমি জানি না কি ইলাস্ট্রেট করেছে। আমি করিনি, না এটা আমার করা নয়, আমি তখন ছিলাম না যখন হয়। তাহলে বই থেকে স্ক্যান করা এটা মনে হয় স্ক্যান করা, আমার ধারণা এগুলো স্ক্যান করে করা হতে পারে না। হ্যাঁ, এটা 1990 এর ক্যাম্পেইন, এটা স্ক্যান করা, রাইট স্ক্যান করে করা, এটা 1990 এর এবং স্ক্যান করে করা এই জন্য বলছি কারণ এই ছবিগুলো অনেক বড়, এগুলো ভিক্টোরিয়া মেমোরিয়ালের প্রিন্টের থেকে স্ক্যান করে মিনিমাইজ করার জন্য, তাই জন্য স্ক্রিন ডট করার আসে। হ্যাঁ হ্যাঁ, আর আমরা এখন তো মানে আমরা তো দেখছি অ্যাকচুয়ালি ফিনিশ প্রোডাক্ট। এই প্রোডাক্টটা আগে যখন আমরা লেআউট করতাম, এই লেআউটটা যদি আমরা দেখাতে পারতাম, হ্যাঁ সেই জেনারেশন বুঝতে পারতো, আজকের ডিজাইনাররা বুঝতে পারতো, হ্যাঁ এইটা একদম বুঝতে পারতো যে আমরা মানে যা এখন লোকে কম্পিউটারে করছে, আমরা পুরো জিনিসটাই তাই হাতে করেছি সম্পূর্ণ। এবং সেখানটা এক একটা দাড়ি কমার, মিস্টার রেড পাংচুয়েশনেরও, মানে আমরা যে কত জিনিস শিখেছি ওনার সঙ্গে কাজ করতে গেলে। মানে একটু সুদীপদা বলছিল টাইপোগ্রাফির কথা, আমার মতে তো ইন্ডিয়ান অ্যাডভার্টাইজিং খালি শুধু বাংলা টাইপোগ্রাফি বলি না, ইংলিশ টাইপোগ্রাফির সম্বন্ধে ওনার মতো পড়াশোনা করা, মানে ক্লায়েন্ট সার্ভিসিং লোক তো ভুলেই যান, মানে দো হি ইজ ফ্রম ক্লায়েন্ট সার্ভিসিং। মানে আমি কোনো আর্ট ডিরেক্টর বা ডিজাইনার ওই আমলে দেখিনি যারা এত ওয়েল ইনফর্মড অ্যাবাউট টাইপোগ্রাফি ডিজাইন। হ্যাঁ, মানে ওটা তো ওনার একটা প্যাশন ছিল, এবং তার সঙ্গে আমাদের টাইপোগ্রাফি সম্বন্ধে হি ওয়াজ অলমোস্ট অ্যান অথরিটি, অ্যাবসলিউটলি নট অলমোস্ট, হি ওয়াজ অ্যান অথরিটি পিরিয়ড। এবং মানে শুধু টাইপোগ্রাফি বলে না,
মানে টাইপের যে প্রুফ রিডিং করা এগুলো সব আমরা শিখেছি ওর কাছ থেকে। আমাকে প্রথমবার যখন আমি জয়েন রিবেশ, আমি হ্যাঁ, একটা বলো। জিনিস বলছি হ্যাঁ বলো। যে আমরা যখন এগুলো আমরা মানে লেআউট করতাম আর কি, এই যে লেআউটের যে টেকনিকটা বললাম আর কি, এই লেআউটের টেকনিকটা দেখে তখন এই ঋতুপর্ণ আর ছন্দাদি প্রায়ই আমাদের মানে মানে লেআউট সিরিজ দেখে বলতো ইস মানে লুপে খেয়ে নিতে ইচ্ছে করছে, খেয়ে নিতে হচ্ছে। এবং সত্যি কথা মানে অনেক ফাইনাল জিনিসের থেকেও অনেক বেশি সুন্দর ছিল বোধহয় লেআউট করাটা। না না, হতো তো এরকম হয়েও ছিল না, একবার এরকম হয়েও ছিল। একবার উড়িষ্যাতে একটা নিউজ পেপারে একটা অ্যাড বেরিয়েছিল, লেআউটটাই ছেপে দিয়েছিল, বুঝতেই পারেনি যেটা ফাইনাল কিনা। কেন সুদীপদা তুমি ভুলে গেছো? এই অলয়, তোমার মনে আছে তোমাকে দিয়ে আমি ওই বোরোলিনের নেহেরু গোল্ড কাপের যে ফুটবলের ওই অলয়কে বলেছিলাম এটা যে তুমি জাস্ট লেআউটের জন্য। ত্রিদিবেশ একটু হোল্ড করো, আমি ওখানে যাই, নেহেরু গোল্ড কাপে যাই, আমি একটু নেহেরু গোল্ড কাপে যাই। হ্যাঁ, 16 কলমে একটা পেয়েছো? এটা না হাতে আঁকাটা, ওটা না, এটা ইলাস্ট্রেশন ছিল সেটা। হ্যাঁ, ওটা 16 নেহেরু গোল্ড কাপে। হ্যাঁ, ওটা বিশাল বড় অ্যাড। এটা ওই সিরিজের আর একটা অন্য অ্যাডাপ্টেশন। হ্যাঁ, কিন্তু ওইটা আমি বলছি গল্পটা, এগুলো নয়, ওটা হরিজন্টাল ছিল বড়। ওটা বিরাট লম্বা অ্যাড। ওটা হচ্ছে মানে হরিজন্টাল হয়ে গেছে। হ্যাঁ, হরিজন্টালি ওটা 16 কলমের অ্যাড, হরিজন্টাল লম্বা। আর এইদিকে সাইজ ছিল হচ্ছে 8 সেন্টিমিটার হাইট, যেটা আগে কখনো করতে দেওয়া হয়নি, আমরা করেছিলাম। হ্যাঁ, সেটার জন্য ইন্দ্রাণীদিকে সে আমি হাতে পায়ে ধরে ইন্দ্রাণীদিকে ফার্স্ট টাইম কনভিন্স করা, তারপরে ইন্দ্রাণীদি গিয়ে হচ্ছে অভিক বাবুদেরকে মানে আনন্দবাজার গ্রুপকে কনভিন্স করে তারপরে সেই বিজ্ঞাপন বেরিয়েছিল। ফলে আমরা বিজ্ঞাপনের জন্য এসব করতাম। এবং অলয়কে দিয়ে যখন ইলাস্ট্রেশনটা করিয়েছিলাম, ওকে আমি বলেছিলাম এটা তুমি রাফ আঁকবে, একেবারে ঝাঁকাঝাক করে আঁকো, কারণ না হলে ওই স্পন্টিনিটিটা আসতো না। এবং যখন আঁকা ওর হয়ে গেছে, তখন বলেছি এইটাকে এবার আমি ছাপতে দেবো, ও তো ভয়ে লাফাচ্ছে, বলে মিস্টার কি বলবো? কিচ্ছু বলবেন না, এটাই তোমাকে ফাইনাল করলেই তুমি আঁকতে পারবেন, আমি জানি। হ্যাঁ, সেই ওই স্পন্টিনিটিটা আসছে। দেখো এইখানে প্রত্যেকটা অ্যাডের মধ্যেই দেখো মানে হেডলাইন গুলো হাতে লেখা। হ্যাঁ, আর তখন তো ডিসপ্লে টাইপ তো ছিল না বাংলাতে, ডিসপ্লে টাইপ তো বাংলাতে ছিল না। এই যে গোল্ড এবং পুরোপুরি হাতে লেখা। ইনফ্যাক্ট এই যে নেহেরু গোল্ড কাপের ক্যাম্পেইনের সময় আমার জীবনে প্রথম হেডলাইন লেখা। হ্যাঁ, তখন ঋতুপর্ণ অ্যাডগুলো করছিল। অবভিয়াসলি ঋতুপর্ণ কি আর গোল্ড মানে ফুটবলের হেডলাইন লিখতে পারে বেচারা? হ্যাঁ, তো ফলে ও তো একেবারে ধস্তাধস্তি করছে। হ্যাঁ, তো তারপরে আমি লাস্টে বললাম কিছু না, আমি ওই অলয়ের ওই 16 কলমের ছবিটাতে খালি ওখানে অ্যাডের ছবি ছিল হচ্ছে প্রচুর পায়ের মধ্যে দিয়ে, যেটা হয় মানে গোল পোস্টের সামনে। হ্যাঁ, একটা গোলকিপারের পয়েন্ট অফ ভিউ থেকে যদি দেখি, হাজার মানে জোড়া পা ওখানটাতে কিক করবার জন্য ছুটে বেড়াচ্ছে, আর গোলকিপার বডি ফেলে দিয়েছে, এই বলটা একেবারে বারের পাশ দিয়ে গোলের ভেতরে ঢুকে গেছে। তো আমি তারপরে আলটিমেটলি হেডলাইনটা যেটা দিলাম, কারণ রাম যে কটা হেডলাইন ঋতুপর্ণ দিচ্ছে রিজেক্ট করে দিচ্ছেন। হ্যাঁ, তো আমি যখন বললাম কিচ্ছু না, এটার জন্য খালি লেখ পায়ে বল মেরেছেন গোল। হ্যাঁ, তো ওইটাই হয়ে গেল হেডলাইন। তো আমি বললাম বাহ, আমি তো এখন কপি রাইটার হয়ে গেছি। সেই নিয়ে ঋতুপর্ণটা আমার কিছুদিন চলতো ওইসব নিয়ে। আমি ওকে বলতাম যে তুই এবার আমায় খাওয়া, তোর জন্য আমি হেডলাইন লিখে দিয়েছি। আমরা দুজন একসঙ্গে বাড়ি ফিরতাম তো। রাম আবার হেডলাইন রিজেক্ট করলে বা কনসেপ্ট রিজেক্ট করলে ঋতুপর্ণের কান্না পেয়ে যেত। এটাও একটা সমস্যা ছিল। একটা বিরাট সমস্যা ছিল। তারপরে তাকে তোয়াজ করে আবার ওয়ার্ম আপ করে 10 মিনিট পরে আবার আরেকটা নিয়ে 10 মিনিটের ভেতরে আরো 10টা নিয়ে চলে আসতো। 10টা। হ্যাঁ, আরো 10টা নিয়ে। ওর ক্রিয়েটিভ আউটপুট মানে কল্পনাই করা যায় না, কল্পনা করা যায় না। কোনটা চাই? সিদ্ধার্থ, এই প্রসঙ্গে আরেকটা অন্য কথা মনে পড়ে যাচ্ছে এইসব আলোচনার মধ্যে এই নববর্ষটা দেখাও, আগেরটা, এর আগেরটা, এই তো এরপরেরটা। হ্যাঁ, না ওই আকবর না, আরেকটা কোথায় গেল সেটা? এক্ষুনি এক ঝলক আসছিল, এক ঝলক এলো। হ্যাঁ, এইটা নিয়েও আমাদের প্রচুর খাটাখাটনি হয়েছিল। আমরা প্রচুর
না, আগেরটা ওটা পেয়েছিল 86 এর অ্যাড ক্লাব অ্যাওয়ার্ড পেয়েছিল এটা, 86 এ। এটা আমার করা ছিল। হ্যাঁ, এটা অলয়ের করা ডিজাইন, আমি নববর্ষগুলো দেখাই, হ্যাঁ আমি নববর্ষগুলো দেখাই, এটাও কোনো একটা একটা নববর্ষ। বছরে নববর্ষ আর পুজোর অ্যাড একসঙ্গে অ্যাওয়ার্ড পেয়েছিল। হ্যাঁ, ওই তো বছরটা 86 হ্যাঁ। 87 এ দুটোতেই এই নববর্ষ illustration পুজোর টা- সব কটা পেয়েছিল। এই ইলাস্ট্রেশন এই একটা অ্যাওয়ার্ড পেয়েছিল। হ্যাঁ, এটা আশিস দা করা। বিকাশ করেছিল। না বিকাশ দা করেছিল? এটা কার? রাইট। এটা এটা বিকাশদার করা, বিকাশদার আঁকাও। না না, ফাইনাল ইলাস্ট্রেশন আশিস দা করা। না আর illustration ইলাস্ট্রেশন বিকাশদারই, ওই সমীরদার স্টাইলে আঁকতো না বিকাশদার। কারণ ওই সময় হ্যাঁ, স্টাইল রাখতো আচ্ছা। এই সেম হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। স্টাইলটা কি তো বলে? আচ্ছা, এটা বিকাশদারই করা শেষ অবধি। হ্যাঁ, বিকাশদার আচ্ছা, আঁকা, আচ্ছা। বিকাশদার। রাইট। আচ্ছা আচ্ছা, কিন্তু সেই বিশাখার ইনফ্যাক্ট লেআউটও বিকাশদারই করা ছিল, লেআউটও বিকাশ। হ্যাঁ হ্যাঁ। রাইট। ইন্দ্রানীদি, আপনি যে দুটো বলছেন সেটা হচ্ছে এই আগেরটা যেটা দেখালাম আমরা, ওই মানে আর কি নববর্ষের যেটা ওই আকবর মানে মোগল ওইটা, আর তারপরটা ছিল হচ্ছে যেটা গণেশের ছবিটা দিয়ে যেটা করেছিলাম, যেটা গণেশের হাজারটা নাম গণেশের, সেটা দিয়ে যে বিজ্ঞাপনটা। হ্যাঁ, এই একটা বহু অ্যাওয়ার্ড পেয়েছে। এটা কি কারোর, আপনাদের কারোর করা? হ্যাঁ, অলয়ের করা, অলয়ের করা। আমারই করা। হ্যাঁ, আমার ধারণা হ্যাঁ? অলয়ের করা, তাই না? শুধু ওটা আমার মনে পড়ছে না। ইলাস্ট্রেশন গুলো বোধহয় অলয়ের করা আমার মনে হয়। হ্যাঁ, লেআউট আমার করা নেই। হ্যাঁ, লেআউট এটা আমার মনেও পড়ছে না খুব একটা। হ্যাঁ, আমার এটা পুরো মনেও পড়ছে না। যুধাজিৎ ইলাস্ট্রেট করেছিল প্রবাবলি। তাও হতে পারে, জানি না। মানে ইলাস্ট্রেশন অন্য কেউ করেছিল, কিন্তু এটা আমার যতদূর মনে পড়ছে এটা তোমার করা। কারণ এই যে রাউন্ডেলের ভেতরে বঙ্গজীবনের রঙ্গ, হ্যাঁ, এটা একটা স্টেজে আমরা তখন চেষ্টা করছিলাম করবার, যে ওটাকে একটা বড়ুলিনের সঙ্গে একটা কোহেসিভ ইউনিট তৈরি করে দেওয়া। আচ্ছা আচ্ছা, আমার খুব একটা মনে পড়ছে না। আমিই করেছিলাম এটা। আমার মনে পড়ছে না। আর না হলে সুদীপদার হবে। আচ্ছা, এই সিদ্ধার্থ, এই প্রসঙ্গে আরেকটা কথা বলে রাখি। তো এই সময় জিডি ফার্মাসিউটিক্যালস এর মানে এ বাবু তো উনি খুব ভক্ত ছিলেন, তো মানে কি বলবো, চৈতন্য ভক্ত ছিলেন উনি, বৈষ্ণব ছিলেন। সে একটা আছে, আছে ওই বিজ্ঞাপনটা আছে, আসছি সেখানে। বিজ্ঞাপন না, উনি মিউরাল করিয়েছিলেন, মনে আছে? কারখানার গায়ে। হ্যাঁ 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 হ্যাঁ, এবং ওটা যুগান্তরে বেরিয়েছিল। হ্যাঁ হ্যাঁ, ওটা ইলাস্ট্রেট করে দিয়েছিলাম। আর একটা করেছিলেন ওনার বাড়িতে ত্রিদিবেশের সঙ্গে পাখি নিয়ে। ত্রিদিবেশ মনে পড়ছে? পাখি নিয়ে একটা ইলাস্ট্রেট মনে পড়ছে, আমি ভুলে গেছিলাম। হ্যাঁ, ঠিক। হ্যাঁ, মিউরাল, বিশাল বড় একটা মিউরাল করা হয়েছিল পাখি নিয়ে, বাংলার পাখি নিয়ে, বিশাল বড়, সেই মিউরালটা বিশাল বড় হয়েছিল। ইনফ্যাক্ট বঙ্গজীবনের অঙ্গ হিসেবে আমাদের আরো মানে এই নববর্ষ এবং দুর্গাপুজো ছাড়াও আরো যেসব বিজ্ঞাপন হয়েছিল, তার ভেতর যেরকম আমার একটা মনে পড়ছে, উত্তম কুমার মারা যাওয়ার পরে তখন উত্তম কুমারের একটা ফুল পেজ অবিচুয়ারি অ্যাড আনন্দবাজারের জন্য আমরা করেছিলাম। হ্যাঁ, মানে সম্পূর্ণ পুরো ফুল পেজ, এবং সেটাও ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে করা হয়েছিল। এবং মানে উত্তম কুমারের এখনো আমার মনে আছে, একটা মানে কোনো একটা ফরাসের উপরে উনি হেলান দিয়ে, তাকিয়ার উপর হেলান দিয়ে, পায়ের সামনে খুব ধাক্কা দেওয়া একটা ধুতি কোঁচা দেওয়া বসে আছেন, ওই রকম ছবি দিয়ে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে করা হয়েছিল। হ্যাঁ, সেইটা মানে রাত বোধহয় 2-3টে অবধি আমরা ওটা নিয়ে, মানে মিস্টার ডে এখানে ফুল স্টপ হবে কি, এখানে কমা হবে, এই চলছে আমার। আর ওইদিকে আনন্দবাজারের প্রিন্টিং আটকে বসে আছে, মেন নিউজ পেপারের মধ্যের পাতা দিয়ে। হ্যাঁ, মানে ভালো কাজ করবার জন্য যে কত কাণ্ড করা হতো, এটা কল্পনা করা যায়। এবং লাস্টে ঝাড়টা খেত নারায়ণদাকে, 3টের সময় নিয়ে গিয়ে যখন আনন্দবাজারে যেতে হতো, তখন আনন্দবাজারের আর তখন তো আর্টওয়ার্ক মানে একটা বিশাল একটা বড় একটা জিনিস, বিশাল জিনিস। ও প্লাস্টিক সার্জারি, কমপ্লিট প্লাস্টিক সার্জারি, নাথিং লেস কমপ্লিকেটেড। হ্যাঁ, আর অসীম ছিল। হ্যাঁ, স্টুডিওতে অসীম কাট পেস্টের চ্যাম্পিয়ন ছিল। আশিস দা আর অসীম, আশিস দা ছিল হচ্ছে ওর গুরু। চলো এগো আরেকটু অন্য হ্যাঁ,
ও মা, গল্পে গল্পে 1 ঘন্টাও এই কাটিয়ে একটা দিয়েছি কথা বলছিলে তোমরা। এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে। হ্যাঁ, সময় বেশি নেই, একটু তাড়াতাড়ি যেতে হবে। এটা নিয়ে কথা হয়ে গেছে। হ্যাঁ, এটা হয়ে এটা গেছে। নিয়ে কথা হয়ে এটাও গেছে। আরেকটা বিখ্যাত নবপত্রিকা হ্যাঁ, এটাও কলাবুজ আমারই গান নিয়ে একটা ad এটা- হয়েছে। এটাও এগুলো আশিসদার করা আমরা ইলাস্ট্রেশন। কথা বললাম। এই একজন ওখান থেকে একজন রিকোয়েস্ট এটাও করেছিল একটা যে বিখ্যাত কার্তিকের দুর্গাপুজো, গণেশের এটা দুর্গাপুজো একটা campaign ছিল। ওই অ্যাডটা দেখাতে। এইটা একটা সিদ্ধার্থ, আছে, তোমার কাছে ওটা আছে? দেখাচ্ছি। এই আছে, campaign এর দেখাচ্ছি। মধ্যে একটা আছে মাসিমা হ্যাঁ, এই যে হ্যাঁ, এটাও খুব ফেমাস ক্যাম্পেইন। হ্যাঁ, এটাও খুব ফেমাস ক্যাম্পেইন। হ্যাঁ, এটার মধ্যে এই অ্যাডটা নিয়ে সুদীপ বোধহয় বলছিলেন আপনি। হ্যাঁ, এই যে এটা এগুলো তো বোধহয় আশিস সেনগুপ্ত হ্যাঁ, সব আশিসদার। হ্যাঁ। এগুলো সব হ্যাঁ, আশিসদার এগুলো ইলাস্ট্রেশন। রাইট, এইটা দিয়ে শুরু হয়েছিল ক্যাম্পেইনটা। এই যে মাসিমা এবার জুবিলি চাঁদা 10 টাকা বেশি, কিন্তু মালকো খামো জানি না, এরকম এক এক ছিল। এগুলো আশিসদার আঁকা না প্রশান্ত রাখা? আশিসদার। আশিসদার আঁকা। তো এইটা যখন আশিসদার। হয়েছিল, আমার একটা মনে আছে, ঋতুপর্ণ এসে যখন বললো যে হেডলাইনটা নিয়ে মাসিমাকে নিয়ে এরকম একটা হেডলাইন, তখন এমন একটা তৈরি হলো যে মাসিমাটা কি, মাসিমা আর মায়ে কি তফাৎ, এই জিনিসটা বোঝানোর জন্য মানে আমরা ডিসকাশন করছিলাম আর কি, যে মাসিমাকে কি করে রিপ্রেজেন্ট করে, এই তো আঁকতে গেলে মা হয়ে যাবে। তখন এই ঋতুপর্ণ হঠাৎ করে কোথা থেকে একটা মেয়ের একটা গায়ের চাদর খুলে নিয়ে চলে আসলো, এসে মাথায় জড়িয়ে দিয়ে, আমার পাশে একটা ডেস্ক ছিল, সেই ডেস্কের মধ্যে এরকম উকি দিয়ে, ঠিক এইরকম একটা উকি দিয়ে বলছে, এই যে মাসিমা। এবার বুঝতে পারো এই হচ্ছে মাসিমা। মাসিমাটা এমন, এবার বুঝেছো? খুব ইন্টারেস্টিং। তবে এটাও আরেকটা বিখ্যাত অ্যাওয়ার্ড উইনিং অ্যাড। এটা কখন করা জানি না। এটাও তো এটা আমারই করা। এটা অবশ্য একটা স্টক ছবি থেকে করা। আচ্ছা, সবাই বেশি নেই বলছো, এগিয়ে চলো। হ্যাঁ, সময় কম থাকলে। এটা ওই কলাবুকের ক্যাম্পেইনের সিরিজেরই কাজ। এটা কলাবুকের ক্যাম্পেইনের সিরিজের এবং এটাও অ্যাওয়ার্ড উইনিং অ্যাড। হ্যাঁ, এটা সুশান্ত ইলাস্ট্রেশন ছিল। না, এটাও আশিসদার গো। এটা আশিসদারই না? এই যে চৈতন্য অ্যাড, চৈতন্য অ্যাড, এটা তোমার আমার কাজ। এবার মনে হচ্ছে এইটা হচ্ছে ওই অসিত পালের বইয়ের থেকে ছবিগুলোকে নিয়ে আমাদের জেরক্স মেশিনে ফটাফট করে আমি লেআউট তৈরি করলাম, তৈরি করে তোমার হাতে ধরে দিলাম, তারপরে তুমি সেগুলোতে কালার বসালে, আমরা লেআউট অ্যাপ্রুভ করালাম, লেআউট অ্যাপ্রুভ করার পরে তুমি আঁকলে। আমি বাড়িতে নিয়ে এসে করেছি এটা। হ্যাঁ, বাড়িতে, তারপর ব্রোমাইড বার করে, পুরোটার একসঙ্গে ব্রোমাইড বার করে ফটো কালার দিয়ে রংগুলো করা ব্রোমাইডের উপরে। তখন তো লিঞ্চ ব্রোমাইড বার করা যেত না। এবং ওই যে চারপাশের এই যে বর্ডারটা, এই বর্ডারটা আমরা যেটার থেকে নিয়েছিলাম অ্যাজ এ রেফারেন্স, সেটা খুব ছোট্ট একটা টুকরো ছিল, আর এটা তো পুরো একটা মানে A3 সাইজে করতে গিয়ে সেই কেটে কেটে ম্যাচ করিয়ে বসিয়ে, মানে সত্যি সেই আমলে যে কি সব কাণ্ড করতাম আমরা, পরিশ্রম হয়েছিল এটা করতে পারবে। এটা ত্রিদিবেশ আমার দুজনে মিলে একসঙ্গে করা। হ্যাঁ, রাইট, দারুণ অ্যাড। এটাও আরেকটা বিখ্যাত অ্যাওয়ার্ড উইনিং অ্যাড। এইগুলো অ্যাডের কপিগুলো ভেরি ইন্টারেস্টিং। এটা আমারই করা ছিল, কিন্তু মানে এর যে কপিগুলো না পড়তে পারলে মানে লোককে বোঝানো খুব কঠিন। এত সুন্দর কপি, আমাদের এত সময় রেস্ট্রিকশন। সেই পুজো, কার্তিকের পুজো, এইটার পেছনে একটা বিরাট কাহিনী আছে। এটা বইমেলার, এটা ত্রিদিবেশ বলো। হ্যাঁ, বইমেলাতে, আসলে বইমেলাতে এইটার বিজ্ঞাপনটা দেখা যাচ্ছে, কিন্তু এটাতে যেটা করা হয়েছিল যে বইমেলার মাঠে যেখানে এই অনুষ্ঠানগুলো হতো, সেই অনুষ্ঠানের জায়গাটা সেই বছরটা অ্যাকচুয়ালি ছিল হচ্ছে সুকুমার রায়ের 100 বছর। তো ফলে ওইটার জন্য আমরা পুরো বইমেলার ওই সেন্ট্রাল যেটা আর কি মাঠে যেখানে কালচারাল প্রোগ্রামগুলো ওরা করতো, মঞ্চটার চারপাশটাকে পুরো সুকুমার রায়ের কাজ নিয়ে আমি আর ঋতুপর্ণ, মানে ভেরি স্পন্টেনিয়াসলি, এটা কিন্তু কোনো এজেন্ডা ছিল না, এটা মানে একেবারেই স্পন্টেনিয়াসলি আমরা দুজনে আলোচনা করতে করতে
এটা ইভলভ করলো, সঙ্গে সঙ্গে আমরা ছুটে গেলাম ইন্দ্রানীদিকে। ইন্দ্রানীদি বললাম, আর ইন্দ্রানীদি ছিল আমাদের ফার্স্ট, যার কাছে গিয়ে এগুলো নিয়ে ঝাঁপ দিয়ে বলতাম আমরা। গিয়ে উনি সঙ্গে সঙ্গে উনিও লাফ মেরে চলে এলেন, বললেন যে হ্যাঁ এটা নিশ্চয়ই করা যেতে পারে। তারপর আমরা তিনজনে মিলে গিয়ে রামের কাছে গিয়ে বললাম, রামের কাছ থেকে বলে যে হ্যাঁ এটা করতে পারেন, কতদিন নেবেন। হ্যাঁ, তখন আমরা বললাম এরকম এরকম করে, মানে সে পরিকিমনি করে ঋতুপর্ণ একদিনের ভেতরে কমপ্লিট এক্সিবিশনটার কপি লিখেছিল। মানে আমি এখনো ভাবলে আমার অদ্ভুত লাগে, একদিনের ভেতর কমপ্লিট এক্সিবিশনটারও কপি লিখলো। হ্যাঁ, মানে আজকে বিকেল বেলাতে কথা আরম্ভ করে দিলাম, কালকে বিকেল বেলায় 28টা প্যানেল ছিল, হ্যাঁ অনেকগুলো প্যানেল, এবং ওই 4 ফিট বাই 6 ফিট এক একটা প্যানেল। আর এগুলো তখন ওই তো বলছি, তখন তো আর ডিজিটালের যুগ নয়, এগুলো সব হাতে আঁকানো হয়েছিল। এবং যেই ভদ্রলোক এঁকেছিলেন ভয়ানক বয়স্ক একজন পুরনো ওই হাতে আঁকার হোর্ডিং পেন্টার, তাকে দিয়ে আবোল তাবোল এবং সুকুমার রায়ের আঁকা ছবিগুলো তার হাতে রেফারেন্স হিসেবে দিয়ে তাকে দিয়ে আঁকানো হয়েছিল। এবং উনি মানে সবকটা হাতে পেন্ট ব্রাশে লাইভ এঁকেছিলেন। এবং লাস্টে আমরা ওগুলো, আমাদের যেটা মাথায় ছিল যে ওখানটায় প্যানেলগুলো ইনস্টল হয়ে যাওয়ার পরে একটা একা বেঁকা রামধনু সবকটা প্যানেল, ওই 28টা প্যানেলকে কানেক্ট করবে, এবং এন্ড হবে হচ্ছে সুকুমার রায়ের মাথার ভেতরে। সেই ছবিটা অলয়কে দিয়ে আঁকানো হয়েছিল, সুকুমার রায়ের একটা পোর্ট্রেট। খুলিটা খোলা, ওনার মাথাটা এখান দিয়ে কাটা, খুলিটা খোলা, তার ভেতর থেকে যত সমস্ত ওনার আজগুবি চরিত্ররা উঁকি মারছে মাথার ভেতর থেকে, মাথার ভেতরে চরিত্রগুলো কিলবিল করছে আর কি। আর রামধনুটা ওইখান থেকে উৎস হয়ে পুরো প্যানেল গুলোতে ঘুরে যাবে। ওরে বাবা, মানে পরের দিন বইমেলা ওপেন হবে রাত্রি 10টা বাজে, তখনও আমাদের সব প্যানেল ইনস্টল হয়নি, সেটা যে কি গেছিল বাপরে বাপ। মানে সে সারা রাত ধরে কাজ। আনফর্চুনেটলি ওই এক্সিবিশনের প্যানেলের কোনো ওই চিহ্ন আর নেই, আমাদের কাছে কোনো ছবিতেও নেই। সেই যুগে তো আর ডিজিটাল ক্যামেরাও ছিল না, মোবাইল ফোনে ছবি তুলতে, মানে মোবাইল ফোনও ছিল না। এইগুলো হচ্ছে তার খালি বিজ্ঞাপন। হ্যাঁ, মানে সেটাই বলছিলাম প্রথম দিকে যে এটা একটা অনেক পরে দিনের মতো একটা ক্লায়েন্ট না থাকলে এই জিনিসগুলো করা সম্ভব হতো না। এই বিজ্ঞাপনটা আমরা দেখছি, এটা অনেকদিন পরের, এটা অনেক পরের অধ্যায়ের বিজ্ঞাপন। একই হজ বড়লা নিয়ে বিজ্ঞাপন, এটা এই বিজ্ঞাপনটাও অনেক অ্যাওয়ার্ড বিজ্ঞাপন। এটা কিন্তু ঋতুপর্ণ পরে, পোস্ট ঋতুপর্ণ বড়লিনের বিজ্ঞাপন। আর এটা ছাড়া আরেকটা ক্যাম্পেইন খুব নাম করেছিল এই ক্যাম্পেইনটা, যেটা নাম আচ্ছা বাহন দিয়ে একটা ছিল, বাহন দিয়ে একটা ক্যাম্পেইন ছিল। যাদের তাদের তো দেব দেবীর নাম হয়, তাদের দুর্গাপুজো নিয়ে আমরা গল্প করছি, সাধারণ মানুষের দুর্গাপুজোটা কি। তো এই ক্যাম্পেইনটা অনেক অ্যাওয়ার্ড পেয়েছিল, তার মধ্যে এই একটা সবচেয়ে বিখ্যাত হয়েছিল। এই ক্যাম্পেইনটার মধ্যে একটা জিনিস ছিল, সুদীপের জানবে এই ক্যাম্পেইনটা, এই যে হেডলাইন গুলো যে লেখা হয়েছে, হেডলাইন গুলো ওই বয়সের যাকে আমরা ছবিতে দেখছি সেই বয়সের মহিলাদের দিয়ে হাতে লেখানো হয়েছে। মানে দুর্গাপুজোটা ওরকম একজন 35 বছরের মহিলাকে দিয়ে তিনি লিখেছিলেন। দুর্গাপুজোটা আমারই, এই গণেশের দুর্গাপুজো যেটা দেখছি, হ্যাঁ ওইটা বাচ্চাকে দিয়ে লেখানো, এটা আপনার লেখা। এই গণেশের আগেরটা বাচ্চা ছেলেকে এনে তাকে দিয়ে, হ্যাঁ রাইট। তারপরে এই যে গণেশের দুর্গাপুজো, এই যে গণেশ গণেশের দিকে নেমে গেছে, হ্যাঁ দুর্গাপুজো না, রাশির হাতে এটা লেখা না, এটা একটা আরেকজন ফটোগ্রাফি কে করেছিল, কারো এগুলো ফটোগ্রাফি কে করেছিল, অফিসের কারো ফটোগ্রাফি স্টক ছবি, এগুলো কেনা, এগুলো একজন ফটোগ্রাফারের কাছ থেকে, আমার মনে হচ্ছে সুনীল দত্তর কাছ থেকে আমরা কিনেছি। কার্তিকের দুর্গাপুজো, এটাও একজনকে আমাদেরই অফিসের একজন লিখে দিয়েছিলেন। তারপর এটা হচ্ছে লক্ষ্মীর দুর্গাপুজো, এটা মনে হয় মিসেস রে লিখে দিয়েছিল। হ্যাঁ রাইট, কই ওগুলো দেখতে পাচ্ছি না। হ্যাঁ এই যে হ্যাঁ এই যে হেডলাইনটা, কার্তিকেরটা কোথায় দেখতে পাচ্ছ? এই যে কার্তিক দেখতে পাচ্ছ? হ্যাঁ এবার দেখতে পাচ্ছি। এটা ভেরি নাইস, এটা আমাদের অফিসেরই একজন লিখে দিয়েছিল, খুবই সুন্দর হয়েছে। তারপরেরটা এই লক্ষ্মীর দুর্গাপুজো,
এটা মনে হচ্ছে মিস্টার রের ওয়াইফ লিখে দিয়েছিল। রাইট। আমরা আচ্ছা। যাকে পারছিলাম ধরে লেখাচ্ছিলাম আর কি, যারটা লেগে যায় আর কি। আর এই সরস্বতীর দুর্গাপুজোটা রাশির লেখা, মানে মিস্টার রের মেল লেখা। হ্যাঁ রাইট, ও তখন খুবই ছোট, এটা যখন হয় খুবই ছোট। সবে বাংলা লিখতে শিখেছে আর কি। আচ্ছা, এই ক্যাম্পেইনটা অনেক অ্যাওয়ার্ড পেয়েছে। এটা এটা বম্বেতে অ্যাবিরও অ্যাওয়ার্ড পেয়েছে। এটা ইটস এ ভেরি নাইস ক্যাম্পেইন। ফ্যান্টাস্টিক ক্যাম্পেইন। এটাই একজন লিখেছিল। আচ্ছা, এছাড়া যেটা আমার কাছে আছে, এটা আমি তথাগত জিজ্ঞেস করছেন কপি কে লিখেছিল? এটার কপি কে লিখেছিল? এগুলো কপি কে লিখেছিল শুধু? এটা এটা আমি এটা probably আমি আর দুটো জিনিস দেখিয়ে নিই। শাওনি আর হ্যাঁ, রাম- কপিটা আমাদের কপিটা এটা শাওনি বলে আমাদের তখন ক্রিয়েটিভ ডিরেক্টর ছিলেন, শাওনি লেখা কপিগুলো। আচ্ছা, আমি আচ্ছা, চট করে ওগুলো দুটো help ফিল্ম করুন, দেখিয়ে শাওনি নিই। হ্যাঁ, ফিল্মগুলোর অবস্থা খুব ভালো নেই, তাও হয়তো বোঝা যাবে। এই দুটো ফিল্মই ঋতুপর্ণার করা এবং বিবিবেশেরও কিছু অবদান আছে এই ফিল্মটার পেছনে। প্রথমটা দেখায় এবং খুব লো কস্টে করা, প্র্যাকটিক্যালি জিরো কস্টে, হ্যাঁ স্টুডিওতে করা ফিল্ম। হ্যাঁ হ্যাঁ, তো পিক্সেলেট করে করা পুরো জিনিস। হ্যাঁ, আমি তোমায় এই ক্যাম্পেইনটার কথাই বলছি। আচ্ছা সুদীপদা, এটা পেপারটা বোধহয় অসীম কেটেছিল না? কি জানি মনে নেই। এই পেপারটা খুব আমার সম্ভবত যতদূর মনে অসীম। হয়, আমার মনে হয় ওটা অসীম আর আশিস দা, ওরা দুজনে মিলে এইগুলো করেছিল। আর এইটা যেটা তুমি বললে, এটা ঋতুপর্ণর আর আমার, এটা কিন্তু আমরা যেটা করতাম কি, দুর্গাপুজোর ক্যাম্পেইন গুলো আমরা কিন্তু এক বছরটা করতে করতে মানে এত আইডিয়া জেনারেটেড হতো। হ্যাঁ, পরের বছরের জন্য অনেকটা হোমওয়ার্ক করা হয়ে যেত তখন আমাদের। হ্যাঁ, তো সেই রকম এইটা আমরা ঠিক করে দিয়েছিলাম। হ্যাঁ, এটাকে সেই রকমই একটা প্রোডাক্ট ছিল, যেটাতে আমরা দুজন প্ল্যান করেছিলাম। ততদিনে যখন ও করলো, ততদিনে আমি রেসপন্স থেকে বেরিয়ে গেছিলাম, ছেড়ে গেছিলাম। হ্যাঁ, তার একটা উদাহরণ দেখো, পরের বছরে কি হয়েছিল। হ্যাঁ, এই দুটো ওই একই। পুরোনো কথা মনে পড়ে যায়। মানে এইসব আলোচনাগুলো ঋতুপর্ণার আমি একসঙ্গে যখন বাড়ি ফিরতাম, রাস্তায় এইভাবে হতো। তো এখানে তো এরকম ভাবেই আমরা আমাদের কাজ হতো এবং এরকম ভাবে রাজ্যতে কাজ হতো রাত্রে, এবং এখানে সবার মধ্যে একটা কিরকম বন্ধন ছিল, রেসপন্সে সবার মধ্যে একটা কিরকম বন্ধন ছিল, যে সবাই মানে বাড়ি ঘর ভুলে গিয়ে সবাই প্রেফারই করতো যে অফিসেই থাকলে ভালো। আর আমাদের actually তাই অফিসে তো তো ছিলাম। খাবারের অভাব ছিল না। সন্ধ্যেবেলা থেকে অফুরন্ত খাবার আসতে আরম্ভ করতে অফিসে, মুড়ি আসতো, রোল চলে আসতো, সেইখানে একটা গল্প তারপরে সেখানে আরো নানা রকম আশেপাশের থেকে খাবার আসতে আরম্ভ করতো। সেখানে একটা গল্প এরকম ছোট ছোট সিঙ্গাড়া আসতো। একটা ছোট্ট গল্প বলি এখানে। একদিন আমার অনেক রাত অব্দি বসে তো আমি কাজ করতাম, অনেক রাত অব্দি আমার বসে কাজ করতে হতো। বলো। হ্যাঁ, তো ফলে আমি ওরকম রাত্রিবেলা কাজ করতাম যখন, তখন দেখতাম আমি তো টেবিলে মাথা গুঁজে কাজ করে যাচ্ছি, একটা মানে ওই জেনেলেকে টেবিল ল্যাম্পটা জেলে, হ্যাঁ, বসে কাজ করে যাচ্ছি, বাকি অফিসটা অন্ধকার। হঠাৎ আমার ঠিক মাথার পেছনে, রাত্রিবেলা বসে কাজ করছি তখন, এই 9টা বাজে ফেরোর সময়, হঠাৎ ঘোঁচ করে একটা আওয়াজ। মাথা তুলে দেখি আমার ঠিক মাথার পেছনেই মিস্টার রে দাঁড়িয়ে আছেন। হ্যাঁ, এবং হাতে একটা প্লাস্টিকের ব্যাগ ঝুলছে, প্লাস্টিকের ব্যাগ ভর্তি মুড়ি, আর সেই মুড়ির ভেতরে বড় বড় সিঙ্গাড়া, ওই যে সে মানে আমাদের হিন্দুস্তানি সিঙ্গাড়া এইরকম সাইজ, ওই রকম সিঙ্গাড়া, মুখ ভর্তি মুড়ি নিয়ে আকাশের দিকে মুখ করে বলছেন, খাবেন?
বলে তারপরে একটা সিঙ্গাড়া, এক থাবা মুড়ি। একটা বেশি সিঙ্গাড়া কিছুতেই দিতে চাইতেন না, হ্যাঁ, কাউকে দেবে। ম্যাক্সিমাম একটা বেশি। ওই রকম আমার একবার হয়েছিল, খাবেন তারপরে আর ওনার তখন ছোলাটা ওইগুলো খাওয়া নিষেধ কেউ যে ছিল। একটা নেবেন। ওনার তখন ওইসব খাওয়া নিষেধ ছিল। আমি আমি এক- হ্যাঁ, আমি- মানে আমি একটা বলবো আমি একটা বলবো আমি একটা হ্যাঁ, হ্যাঁ। বলি একটা। আমি তখন রাত বুধ হয় 10টা বাজে, আর তখন আমাদের এই অফিস থেকে মানে বাড়িতে আসার পাবলিক ট্রান্সপোর্ট পাওয়া খুব ডিফিকাল্ট হতো। মানে জায়গাটা এতটাই একটু নির্জন ছিল সেই সময় আর কি, সেকালে। বা ভালো করে ট্যাক্সিও পাওয়া যেত না এই ধরনের। প্লাস মিস্টার রে যে ড্রাইভার ছিলেন, মানে তাকেও ছুটি দিয়ে দিতে হয়, এরকম একটা সিচুয়েশন আর কি। আর আমি বারবার আটকে গেছি, আমি বললাম যে মিস্টার রে আমার খিদেও পেয়ে গেছে, আমি চলি। বলে না, না কি খাবেন বলুন। আমি না কি খাবো এখন, আর এত রাতে কি খাবো, মুড়ি খাবেন? আচ্ছা ঠিক আছে, অর্ডার দিলেন, মুড়ি নিয়ে আসলো। আমার জন্য আনবি। আচ্ছা, দুজনের দিল। তা আমি কাজ করতে করতে খাচ্ছি, আর উনি খেতে খেতে কাজ করছেন। তো দেখা গেল যে উনার মুড়ি যখন শেষ হয়ে গেল, তখন বললো কি ব্যাপার, আপনার মুড়ি এখনো রয়ে গেছে, আপনি এত আস্তে আস্তে খাচ্ছেন, না পারেন তো আমাকে দিন। দেখা গেল আমার আর খাওয়াই হলো না। সেই শিবেন্দার সঙ্গে গল্প শুনেছিলাম। হ্যাঁ, যে মিস্টার রে যদি নেমন্তন্ন করে ডেকে যদি খাওয়ান, একবার উনি বলবেন যে এই খেতে চলে এসো। তাও তুমি যদি নিয়ে বসে যদি না খেয়ে নাও নিজের মতো জিনিসটা তুলে, ও তো সব কটা চিংড়ি তুলে নেবে। মানে তোমায় ডাকা হয়েছে, তুমি যদি না নাও, ইটস টু ব্যাড। হ্যাঁ, মানে সেই রকম ছিল। ওই যে বড় বড় হিন্দুস্তানি সিঙ্গারাটা, আমার সেই সময় একটা ক্লায়েন্ট ছিল হ্যাঁ, ফেনল বন্ডেড প্লাইউড, মনে আছে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, ফেনল, আমাদের প্রভাত সার্ভিসিং করতো। হ্যাঁ প্রভাত ফেনল সিনহা। বন্ডেড, হ্যাঁ ফেনল বন্ডেড প্লাইউডের কাজ করতে করতে আমরা ওই সিঙ্গারাটার নাম দিয়েছিলাম ফেনল বন্ডেড সিঙ্গারা, ফেনল বন্ডেড সামোসা বলতাম আমরা। কিন্তু ওটা খুব একটা দুটোর বেশি খাওয়া খুব মুশকিল ছিল। আর রাম অক্লেশে হ্যাঁ, অক্লেশে 3-4টে খেয়ে ফেলতে চোখ বন্ধ করে, 3-4টে মিনিমাম। হ্যাঁ, আর মানে ওই আলাদা করে সাধনকে ডেকে বলতেন খোকা, বলে ওকে ডেকে আলাদা করে লুকিয়ে লুকিয়ে অর্ডার করতেন। আচ্ছা, আমাদের এখন হ্যাঁ, বলি। হ্যাঁ, বলে নিন, এই গল্পটা পরে একবার শিবেন্দা বলেছিলেন যে একটা সত্যিকারের ঘটনা, এটা বম্বেতে হয়েছিল। তো মিস্টার রে যেহেতু খেতে খুব ভালোবাসতেন, তো একটা বাড়িতে ইনভিটেশন ছিল এদের ফ্রেন্ডস সার্কেলের মধ্যে আর কি। তো সেই বাড়িতে গিয়ে খেতে বসে দেখা গেল যে সবাই বললো যে না, আগে রাম রেকে খাইয়ে নাও, তারপরে আমরা খাই, কারণ বলা তো যায় না কি খাবে না খাবে। দেখা গেল সব খাবার শেষ করে দিয়েছে। তো খাবার যখন শেষ হয়ে গেল, তখন তো একটা খুব মুশকিলে পড়ে গেলো, সবার খুব খিদেও পেয়ে গেছে। ওরা তখন ডাইনিং টেবিল থেকে সরে গিয়ে কিচেনে বসে ডিসকাশন করছে আর কি। তো আস্তে আস্তে বলছে যে কি করা যাবে, আর কিছু যখন নেই, তাহলে আমাদের জন্য শুধু ডিম ভাজো। মিনিস্টারে ওখান থেকে বলে উঠলেন, আমার জন্য ডাবল এগ। তো এইরকম ব্যাপার। এখানে 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 আমি আই এম শিওর যে এখানে দর্শক যারা শুনছেন তারা বুঝতে পারছেন যে তখন সেকালে আমাদের মধ্যে কিরকম রিলেশনশিপ ছিল এবং কিভাবে কাজ হতো, এবং এই রিলেশনশিপ এবং এরকম ভাবে কাজ হওয়ার জন্যই কিন্তু বোরোলিনকে আমরা নিয়ে যেতে পেরেছি, বঙ্গজীবনের অঙ্গর পর্যায়ে নিয়ে যেতে পেরেছি। কারণ এই যে বন্ডিংটা ছিল, এই যে সবাই হেসে খেলে নিজেদের মধ্যে মিলে মিশে আমরা কাজ করতে পারতাম, এটার মানে নয় যে আমরা যাই করতাম সেই কাজই অ্যাকসেপ্টেড হতো। আমাদের 10টা 15টা 20টা রিজেকশন হতো এক একটা কাজে, কিন্তু ফাইনালি যেটা দাঁড়াতো, যেটা বেরোতো, আপনারা যেটা এতক্ষণে দেখছিলেন বা দেখলেন, সেটা কিন্তু সত্যি পাতে দেওয়ার মতো কাজ হতো। এবং সেই পাতে দেওয়ার মতো কাজ এতটাই গ্রহণযোগ্য ছিল যে একটা ব্র্যান্ড, যেটা একটা অ্যান্টিসেপটিক ক্রিম ছিল, সেই ব্র্যান্ডটা উঠে 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 কোথায় যেন বাঙালির ঘরে ঘরে ঢুকে পড়ল। এবং আজকেও, যেটা মৃত্যুঞ্জয় প্রথমে বলেছিলেন, যে একটা বাঙালি ঘরের মধ্যে কিন্তু বোরোলিন বিনা সেই বাঙালির ঘর কিন্তু এখনো ইনকমপ্লিট। কোথাও একটা বোরোলিনের টিউব রয়েছে, কোথাও একটা ইমার্জেন্সি মানে অল পারপাস ক্রিম হিসেবে
বোরোলিনের একটা রোল সেই বাঙালি ঘরগুলোয় রয়েছে। আজকে আমরা সব বাংলা বাড়িতে। ছড়িয়ে যদি দেখি, আজকেও যদি আমরা বাংলার ঘরে ঘরে যাই, বোরোলিন রয়েছে। এবং সত্যি বোরোলিন প্রমাণ করে দিয়েছে যে বোরোলিন হচ্ছে বঙ্গজীবনের অঙ্গ। আর কোনো ব্র্যান্ড কিন্তু এটা এখনো প্রমাণ করে উঠতে পারে। বড় বড় না, না। ব্র্যান্ড হয়েছে, সত্যি কথা, বঙ্গজীবনের অঙ্গ আর কেউ হতে পারে। আমি আমি আমাদের বক্তব্য আমরা আমার চাকরি আজকে জীবনের এখানেই একটা- রাখি। হ্যাঁ, আমি একটা কথা বলিনি, আমি আগে বলছিলাম এই প্রতিযোগিতার কথা। আমার চাকরি জীবনের একদম শেষের দিকে গিয়ে আমি ইমামি কোম্পানির সঙ্গে 3 বছর কাজ করেছিলাম। হ্যাঁ, সেই সময় সেটা হচ্ছে 2005 থেকে 8 সাল। সেই সময় তখন বোরোপ্লাস অ্যান্টিসেপটিক ক্রিমে সবচেয়ে বেশি বিক্রি হয়ে গেছে, নাম্বার 1 ব্র্যান্ড খুব বলা হতো। কিন্তু বঙ্গ জীবনে পশ্চিমবঙ্গে তখনও বোরোলিন নাম্বার 1, এবং তখন সেটা নিয়ে আমি দেখেছি যে ইমামির ওদের মধ্যে কতটা ওদের একটা জ্বালা ছিল, সত্যি কথা বলতে গিয়ে, যে এই পশ্চিমবঙ্গ থেকে এই ব্র্যান্ডটাকে আমরা কিছুতেই হটাতে পারলাম না, কিছু করতে পারলাম না। হ্যাঁ, এখানে আমাদের এখনো অনেক পিছনে ফেলে বোরোলিন এখানে এগিয়ে আছে। এটাই হচ্ছে বঙ্গজীবনের অঙ্গ, মানে Correct, success, একদম ঠিক। সার্থকতা। এবং এটার জন্য কোর্ট কেসও হয়েছিল। বিজ্ঞাপনের এটা- পরিভাষায় বলি যে হ্যাঁ, এবং এটাই কিন্তু আমরা বিজ্ঞাপনের পরিভাষায় বলি যেটা ম্যাজিক। এই ম্যাজিক কিন্তু এসেছে বঙ্গজীবনের অঙ্গ হওয়ার পরে। বোরোলিনের একটা ম্যাজিক আছে, এবং এই ম্যাজিকটাই কিন্তু বোরোলিনকে আজকে বাঙালির ঘরে ঘরে রেখে দিয়েছে। তো এখন আই থিঙ্ক আমাদের ডিসকাশনটাকে কনক্লুড করে আমরা মৃত্যুঞ্জয়ের কাছে ফেরত যাই, যে এটাকে কনক্লুসিভ স্টেজে নিয়ে আসা। মৃত্যুঞ্জয়, অল ইউর। থ্যাংক ইউ। ইউনো, ম্যাজিক, নো ডাউট, ম্যাজিক কথাটা ভীষণ সুন্দর ইউজ করা হলো এখানে। ইট ইজ এ ম্যাজিক। কিন্তু ইমরান একটু আগে যেটা বললেন যে পশ্চিমবঙ্গে নয়, যেখানে বাঙালি সেখানে বোরোলিন, কিন্তু সে ভারতবর্ষের যেখানেই বাঙালি থাক একটা বোরোলিন থাকবেই। দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, and that is the most successful symbol of Borolin. আমরা আজকে এই যে আলোচনাগুলো শুনলাম, আমরা দেখলাম একটা ব্র্যান্ড তৈরি করতে তার মধ্যে কত ইমোশন থাকে। রাম যেটা বলতেন না যে ইউ হ্যাভ টু গেট ইনটু দ্য স্কিন, বাঙালির স্কিনে ঢুকতে হবে, নাহলে হবে না। সত্যি সত্যি বোরোলিনকে আপনারা যারা এটা ক্রিয়েট করেছেন, যে কিভাবে তার সঙ্গে একাত্ম হয়ে গিয়েছিলেন, এবং একটু আগে যেগুলো বলছেন কি কঠিন ছিল আর্টওয়ার্ক করা সেই সময়, তখন তো আর ডিজিটাল ইয়েটা ছিল না, এরা হয়নি। আমিও কিন্তু সেই সময়ের ছেলে। আমি যখন চাকরিতে ঢুকি তখন 1.5 টাকা ঘন্টায় আমাকে কাট পেস্ট করতে হতো ক্ল্যারিয়নে। এটা কেটে 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 ওয়ার্ড জোর, আমি জানি কি সাংঘাতিক পেইনফুল। সুতরাং সেইভাবে, এবং তার জন্যই বোধহয় এই একাত্মতাটা বেশি তৈরি হতো। এখন তো সেই হয় না, এখন স্ক্রিবিলও করে না কেউ, ল্যাপটপ নিয়ে বসলো, টাক টাক করে কতগুলো জিনিস নামিয়ে নিল, কম্পোজ করে ছেড়ে দিল, হয়ে গেল। এই যে স্ক্রিবল করা, প্রতিটা জিনিস, দ্যাটস ইট, টিম ওয়ার্ক। এবং তার মধ্যে যে গাইডেন্স, যেভাবে আপনাদেরকে এই ভাবনার মধ্যে দিয়ে নিয়ে গেছেন মিস্টার রে, এক অসাধারণ অভিজ্ঞতা। আমি মনে করি আজকের আলোচনা যারা বিজ্ঞাপন জগতে নতুন এসেছেন, নতুন প্রজন্ম, তাদের ভীষণভাবে এটা কাজে দেবে, যে বিজ্ঞাপন করতে গেলে কিভাবে করতে হয়, কতটা ইনভলভ হতে হয়, কতটা একাত্ম হতে হয়। শুধু বিজ্ঞাপন বলে না, একটা অর্গানাইজেশন, একটা এজেন্সি, একটা গ্রুপ কিভাবে কাজ করে, কতটা মানে ইন্টারাকশন নিজের মধ্যে চলে, এবং ভালো মন্দ নিয়ে কথা বলতে বলতে একটা জিনিস ক্রিয়েট করা হয়। তার একটা এক্সেলেন্ট এক্সাম্পল আজকে আপনারা তুলে ধরলেন, এবং আমরা আপনাদের কাছে খুবই 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 কৃতজ্ঞ এবং কৃতার্থ। ধন্যবাদ। থ্যাংক ইউ। মাস্ট প্লেজার। এরপরে না সিদ্ধার্থ, লাস্টে গানটা চালালে খুব ভালো হতো। অশেষ ধন্যবাদ এই অপরচুনিটিটা দেওয়ার জন্য, অশেষ ধন্যবাদ। থ্যাংক ইউ। Lovely. Good night. Good night, everybody.